আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রথম পর্বের না সপ্তম পর্বের ক্লাসে। সো আজকের পর্বটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি এই কথাটা বলেছিলাম 2 নম্বর পর্বে। আর কয়দিন পরেই এইচএসসি পরীক্ষা, বায়োলজি পরীক্ষা। তোমরা মিলিয়ে নিতে পারো যে আজকের ক্লাস থেকেও এইচএসসি 26 পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষাতে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। ঠিক আছে, তোমরা এটা মিলিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে অবশ্যই কমন আসবে। ওকে, সো আজকের পর্বটা অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে আজকের পর্বটার ক্লাস তুলনামূলক একটু বড় হবে অন্যান্য পর্বগুলোর থেকে। সো সবাই ধৈর্য ধরবা। যদিও আজকের পর্বে আমরা 3টা টপিক পড়বো, বা তুমি গুলিয়ে মিলিয়ে বলতে পারো আজকের পর্বে আসলে তুমি একটা টপিক পড়বা। এটা কেন আমি তোমাকে বুঝিয়ে বলছি। আজকের পর্বে আমরা মূলত পড়বো নিউক্লিক অ্যাসিড, এবং নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। আরও অনেক আছে, ইটস নট অ্যাবাউট যে এই 2 ধরনেরই, বাট আমাদের জীববিজ্ঞান অনুযায়ী বা আমরা যেই দুটোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেই অনুযায়ী ডিএনএ এবং আরএনএ। সো ডিএনএ এবং আরএনএর ফুল ফর্ম তোমরা জানো, দেখতে পাচ্ছ যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এরা দুইজনও কিন্তু ওয়ান টাইপ অফ নিউক্লিক অ্যাসিড। সো আজকের ক্লাসের টপিক কিন্তু আসলে ঘুরে ফিরে একটাই, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বাট এইটার আমরা অনেক ডিপ নলেজ নিব, প্লাস হচ্ছে সব কিছু কভার করব। সো ক্লাসটা বেশ বড় হতে যাচ্ছে, ঠিক আছে? সো সবাই ধৈর্য ধরে বসে পড়ো। আচ্ছা, সো প্রথমে আমরা পড়ছি যে নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা আমরা পড়ছি। তো নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাতে আমরা বলতেছে, প্রথমেই বলতেছে কোষের সবচাইতে বড় রাসায়নিক অণু। খুবই জানার মতো একটা কনসেপ্ট। আমাদের কোষের মধ্যে অনেক ধরনের অণু আছে, শর্করা, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সব কিন্তু জৈব অণু। জৈব অণু যতগুলো আছে তার মধ্যে কোষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জৈব অণুগুলো, সেগুলো আসলে আমরা পড়াশোনা করে থাকি জীববিজ্ঞান প্রথম পত্রের 3 নম্বর চ্যাপ্টারে। তো ওর মধ্যে নিউক্লিক অ্যাসিডটা কিন্তু আমরা ওই চ্যাপ্টারে পড়ি না, নিউক্লিক অ্যাসিড আমরা প্রথম অধ্যায়ে পড়ি, এবং সেই সবগুলো অণুর মধ্যে কোষের সবগুলো অণু যতগুলো আছে তার মধ্যে রাসায়নিক অণু বুঝাচ্ছি আমি এখানে, তার মধ্যে সবচেয়ে বড় রাসায়নিক অণুই আসলে নিউক্লিক অ্যাসিড, যা 3টা জিনিস দিয়ে তৈরি। এটা আমরা পরেও শিখবো, পরেও এটা আরো ডিটেলস পড়বো, যে একটা হচ্ছে ক্ষারক, একটা হচ্ছে শর্করা, আর আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে শর্করা, এই 3টা জিনিস দিয়ে মূলত নিউক্লিক অ্যাসিড তৈরি, যা জীবের বংশগতির ধারাবাহিক সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। কারণ নিউক্লিক অ্যাসিড বলতে আমরা ডিএনএ এবং আরএনএ বুঝি, এবং আমরা জানি কোনো একটা জীব, ওর কিচ্ছু যদি না থাকে, অ্যাটলিস্ট ওর ডিএনএ থাকবে, ওর নিউক্লিয়াসও না থাকতে পারে, বাট ওর ডিএনএ থাকবে না, এটা আসলে হবেই না। ডিএনএ ওর মাস্ট থাকবে। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে, বাট ভাইরাস তো আসলে কোষ জীব না, পারফেক্ট জীব না, ঠিক আছে? ওকে, সো নিউক্লিক অ্যাসিডকে আমরা মাস্টার মলিকিউল বলি, কারণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করবে, তাই এদেরকে আমরা মাস্টার মলিকিউল বলে থাকি। ডান। তো এইবার নিউক্লিক অ্যাসিডের কিছু আবিষ্কার সম্পর্কে কথাবার্তা বলে ফেলছি। এটা একটু লেস ইম্পর্টেন্ট নিউক্লিক অ্যাসিডের আবিষ্কার সম্পর্ক, তারপরেও বলা যায় না, অ্যাডমিশন এসব টাইপ অফ কোশ্চেন চলে আসে। সেটা হচ্ছে ফেডরিচ মিশার ক্ষত স্থানের পুজের শ্বেত রক্তকণিকা। আমরা যেখানে ক্ষত হয়, যেখানে আমাদের কোনো একটা ব্রণ হয়, এক কথায় মেয়েরা ভালো পিম্পল হয়, এই জায়গাগুলো আমরা যদি এটাকে ক্ষত হিসেবে কাউন্ট করি, বা কোথাও কেটে গেল আমরা সেটাকে যদি ক্ষত হিসেবে কাউন্ট করি, সেই জায়গায় যে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস থাকে, ওই জায়গায় আমরা জানি যেখানে পুজ থাকে, বা যেখানে যে বললাম পিম্পল থাকে, সেখানে কিন্তু আসলে ডাব্লিউবিসি থাকে, এটা আমরা জানি। তো এইখানের নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করবেন, যার নাম হচ্ছে নিউক্লিন। সবার পূর্বে নিউক্লিক অ্যাসিডের নাম আসলে নিউক্লিন ছিল, সেটা হচ্ছে মিশার দিয়েছিলেন। পরে অল্টম্যান নিউক্লিক অ্যাসিডের ধর্ম দেখতে পান, নিউক্লিনে অ্যাকচুয়ালি অ্যাসিডের ধর্ম দেখতে পান, কারণ তখনও নিউক্লিক অ্যাসিডকে নিউক্লিক অ্যাসিড বলা হতো না, তখন পর্যন্ত বলা হতো নিউক্লিন। পরে যখন নিউক্লিনে অ্যাসিডের ধর্ম পাওয়া গেল, তখন সেটাকে বলা হলো নিউক্লিক অ্যাসিড। এরও পরে নিউক্লিক অ্যাসিড হচ্ছে যে কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে কোসেল বলেন, এবং লেভিন ডিএনএ এবং আরএনএ নামে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন, ঠিক আছে?
ওকে, তো নিউক্লিক অ্যাসিড বলি বা কোষের মধ্যে যে কোনো মলিকিউল বলি, যেরকম আমি একটু আগে বললাম যে কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড, তারপরে ফ্যাটি অ্যাসিড বা লিপিড, এই সব কিছু, এনজাইম, সব কিছু তোমরা খুব কমনলি জানবা এই প্রত্যেকটা জিনিস কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা জিনিস দিয়ে মাস্ট তৈরি। মানে কোষে যত ধরনের আমরা রাসায়নিক অণু পাই তাতে অবশ্যই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা জিনিস মাস্ট থাকে। এরপরে নিউক্লিক অ্যাসিডে এক্সট্রা করে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, কারণ নিউক্লিক অ্যাসিডে আমরা আগেই পড়ছি নাইট্রোজেন ঘটিত ক্ষারক, তার মানে অবশ্যই নাইট্রোজেন থাকবে। আবার ফসফরিক অ্যাসিড, তার মানেও ফসফরাস থাকবে, এবং এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে নাইট্রোজেন এবং ভালো পরিমাণে ফসফরাস থাকে, 15%, 10%, কারণ এখানে আরও অনেক কিছুই আছে। সো এইটার পরিমাণটা কিন্তু বেশ ভালো, যদিও ওইটার পরিমাণ আরও বেশি, বাট তারপরে এইটাকে এখানে ফোকাস করা হচ্ছে। ডান। তো এইবার আমরা একদম পড়াশোনার ভেতরে চলে আসছি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আসলে কি কি দিয়ে তৈরি। অ্যাজ আই সেইড, নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান কিন্তু তিনটা, বা নিউক্লিক অ্যাসিডকে হাইড্রোলাইসিস। হোয়াট ইজ হাইড্রোলাইসিস? হাইড্রো মিন্স হচ্ছে পানি। তো পানিকে, তোমরা এটা কেমিস্ট্রিতে শিখবা, পানিকে যখন আমরা ভাঙি তখন আমরা H+ এবং OH- পাই। তো এই H+ এবং OH- দিয়ে যদি আমরা হচ্ছে কোনো একটা পদার্থকে বিক্রিয়া করাই, তাহলে সেটাকে আমরা বলি সেই বিক্রিয়াতে পানি হাইড্রোলাইসিস হইছে, কারণ পানিকে আমরা ভাঙছি, পানির সাথে তারপর আমরা বিক্রিয়া করাইছি। সো এই যে আমাদের নিউক্লিক অ্যাসিডকে হাইড্রোলাইসিস যদি করি, বা যে কোনো জিনিসকে আমরা যদি হাইড্রোলাইসিস করি, এটার অর্থ হচ্ছে পানি দিয়ে আমরা সেটাকে ভাঙছি, তাহলে আমরা 3 টাইপের জিনিস পাই, যার মধ্যে প্রথম জিনিস হচ্ছে পেন্টোজ শর্করা। নাম শুনে কি মনে হচ্ছে? এটা একটা অবভিয়াসলি শর্করা, বাট এটা হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ মানে কি? পেন্টোজ, পেন্টা মানে হচ্ছে 5, পতে 5, পতে পেন্টা। সো পেন্টোজ শর্করা মানে যেই শর্করার 5টা কার্বন আছে, যেই শর্করা পঞ্চভুজ আকৃতি, যেই শর্করা হচ্ছে পেন্টাগোনাল শেপের, তাকে আমরা পেন্টোজ শর্করা বলছি। যেরকম ডান সাইডে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা, দুটো, 3টা, 4টা, 5টা কার্বন আছে। সো এই জন্য এটার নাম পেন্টোজ শর্করা। তো 5 কার্বন বিশিষ্ট শর্করা, শর্করা হচ্ছে এক রকমের চিনি, কারণ চিনিও এক রকমের শর্করা। এই কনফিউশনটা থার্ড চ্যাপ্টারে গিয়ে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, বাট আপাতত আমরা জানবো যে চিনিও এক রকমের শর্করা, শর্করাও এক রকমের চিনি, এভাবে আমরা বুঝতে চেষ্টা করব। তো এই যে 5 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলি হচ্ছে পেন্টোজ শর্করা। এবং পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠনে সক্ষম। এইটারও আমরা ডিটেলস পড়ব। এটা মূলত, তোমাদেরকে এখানে আরেকটু বলে রাখি, এটা মূলত রসায়নের অর্গানিক কেমিস্ট্রির একটা অংশ, ঠিক আছে? তোমরা যারা মানে বায়োলজি বুঝো, তোমরা অনেকে আমার এসএসসিতে কেমিস্ট্রি ক্লাসও করছো। তো কেমিস্ট্রি ক্লাস আমি এই জন্য নেই না যে আমি এসএসসিতে কেমিস্ট্রি পড়ছিলাম, কারণ আমি মনে করি যে শুধু আমি এসএসসি আর এইচএসসি পাস করছি, দ্যাট ডাজন্ট মিন যে আমার খুব পড়ানোর যোগ্যতা হয়ে গেছে। আমার পড়ানোর যোগ্যতা হওয়ার জন্য মিনিমাম আমাকে অনার্স পাস করতে হবে, এটুকু অ্যাটলিস্ট আমি বিলিভ করি। তো ব্যাপার হচ্ছে এই যে আমাদের মানে শর্করা যে এই টপিকটা, এইগুলো যে টপিকগুলা, এগুলো বায়োলজিতেই আসলে পড়ানো হয়। অর্থাৎ আমি যে বোটানিতে পড়ছি না, আমাকে কেমিস্ট্রিতেও পড়তে হয়েছে, মানে কেমিস্ট্রিতেও বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তে হয়েছে, এবং বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে মূলত এইগুলাই হচ্ছে পড়া, এবং সেখানেও আমার 4 ক্রেডিটের কোর্স করা, এবং সেটাতেও আমি 4-এ 4 পাইছি, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম সাবজেক্টে আসলে 4-এ 4 পাইছি, হাতে গোনা 2-একটা সাবজেক্ট ছাড়া। আচ্ছা, সো যেটা বলছিলাম যে পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার গঠন করে। তো পেন্টোজ শর্করা এখানে আছে, আমরা পরে ফসফরিক অ্যাসিড পড়ব। এই পেন্টোজ শর্করার সাথে ফসফরিক অ্যাসিড যেই বন্ডটা গঠন করে, সেই বন্ডটার নাম হচ্ছে অ্যাস্টার বন্ড, ঠিক আছে? অ্যাস্টার হচ্ছে একটা কেমিক্যাল ফর্মুলা, যেরকম আমরা যদি বলি হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলক কোনটা? OH হচ্ছে হাইড্রক্সিল মূলক। একইভাবে অ্যাস্টারও এরকম একটা বন্ড, অ্যাস্টার বন্ড। তোমরা অ্যাস্টারের কেমিক্যাল ফর্মুলা পরে শিখবা, আমি এখন ওইটার মধ্যে ডিপে যাচ্ছি না, কারণ এখানে শুধু এইটুকুর বেশি আমার জানার প্রয়োজন নাই বায়োলজির ক্ষেত্রে, যে ইভেন আরেকটু ডিটেলস যেটা, সেটা আমরা থার্ড চ্যাপ্টারে শিখবো। সো এইখানে এইটুকু জানলেই হবে যে পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিডের সাথে অ্যাস্টার বন্ড গঠন করে। এটা আরেকটু ডিটেলস আবার আমরা একটু পরেই পাবো। তো রিং স্ট্রাকচার বিশিষ্ট বিটা ডি রাইবোজ অথবা বিটা ডি ডিঅক্সি রাইবোজ এই নিউক্লিক অ্যাসিড গঠন করে। সো এটা আমি একটু ডিটেলস ভার্সন বলতেছি।
আমরা দুই রকমের রাইবোজ পাবো, একটা হচ্ছে রাইবোজ শর্করা, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। আমি আগে বুঝাই নেই, এই দুটোই হচ্ছে রাইবোজ, ঠিক আছে। বাট একটু খেয়াল করলে দেখবো যে এইটার 2 নম্বর কার্বনে অক্সিজেনটা নাই। অক্সিজেন নাই মানে অক্সিজেন বাদ চলে গেছে। বাদ মানে কি? বাদ মানে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে বাদ চলে যাওয়া। সো ডি অক্সি, অক্সি মানে হচ্ছে ডি অক্সি, মানে ডি মানে বাদ, অক্সি মানে হচ্ছে অক্সিজেন বাদ। সো ডি অক্সি রাইবোজ, তার মানে এমন একটা রাইবোজ যার অক্সিজেনটা বাদ চলে গিয়েছে। কয় নম্বর কার্বনের অক্সিজেন বাদ চলে গিয়েছে? 2 নম্বর কার্বনের অক্সিজেন বাদ চলে গিয়েছে। তাহলে এইটার নাম হচ্ছে রাইবোজ শর্করা, ওইটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, ঠিক আছে, ডান। আচ্ছা, এইবার আপু আপনি আমাকে আগে বলে রাখছিলেন যে বিটা ডি বুঝাবেন। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি বিটা ডি বুঝাবো। বিটা ডি বুঝানোর জন্য তোমাকে আগে বুঝতে হবে বিটা ডির অপোজিটটা কি। বিটা ডির অপোজিট হচ্ছে আলফা ডি। তো আলফা ডি আর বিটা ডি কি আপু? আমরা একটু খেয়াল করি। 1 নম্বর কার্বনে হাইড্রক্সিল গ্রুপটা উপরে আছে, খেয়াল করো। এখন এই স্ট্রাকচারটা মনে করো এইটাই হচ্ছে আমাদের বিটা, এবং এই সাইডে যদি আমি একটা আলফা আঁকার চেষ্টা করি যেটা আলফা ডি কার্বন হবে, তাহলে এই হাইড্রোজেনটা উপরে থাকবে এবং এই হাইড্রক্সিলটা নিচে থাকবে। তার মানে হাইড্রক্সিল গ্রুপের 1 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপের পজিশনের উপর ডিপেন্ড করে আলফা অ্যান্ড বিটা হয়। অর্থাৎ আলফা এবং বিটা বুঝতে হলে, বা আলফা এবং বিটাটা আসছে এই জায়গা থেকে যে হাইড্রক্সিল গ্রুপটা যদি নিচে থাকে তাহলে সেটা আলফা, হাইড্রক্সিল গ্রুপটা যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে বিটা। যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটোতেই হাইড্রক্সিল গ্রুপ উপরে ছিল 1 নম্বর কার্বনে, সো এই কারণে এটা হচ্ছে বিটা, ঠিক আছে। তাহলে আমরা বিটা বুঝছি, এবার আসি ডি। কেন ডি? তোমরা আলফা বিটা তো এমনি বোঝার কথা, আলফা এবং বিটা এগুলো কিন্তু হচ্ছে গ্রিক লেটার, ঠিক আছে, এগুলো গ্রিক লেটার। আলফা, বিটা, থিটা, গামা, ডেল্টা, আরও পাবা ফিজিক্সে, আরও অনেক লেটার পাবা। তো এরকমই হচ্ছে আলফা এবং বিটা আমাদের এ এবং বি এর সমতুল্য ইংলিশের। হ্যাঁ, আচ্ছা, সো এবার আমি যে জায়গাটায় আসি যে ডি কেন। ডিও সেম ভাবে ডি এর একটা অপোজিট ঘটনা আছে, সেটা হচ্ছে এল। তো ডি এর অপোজিট ঘটনা যে এল, এইটার একদম স্ট্রাকচার সহ আমরা 3rd চ্যাপ্টারে শিখব। আপাতত আমাদের জন্য এই চ্যাপ্টারের জন্য যেটুকু ইম্পর্টেন্ট সেটা আমরা শিখতেছি, সেটা হচ্ছে যে আমাদের নিউক্লিক অ্যাসিড 3টা জিনিস দিয়ে তৈরি হয়। তার মধ্যে 1 নম্বরের জিনিসই হচ্ছে পেন্টোজ শর্করা। 1 নম্বরের জিনিসটাই হচ্ছে পেন্টোজ শর্করা। তো 2 রকমের পেন্টোজ শর্করা থাকে, একটা হচ্ছে বিটা মানে রাইবোজ শর্করা, আর আরেকটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। 2 ক্ষেত্রেই বিটা ডি রাইবোজ হচ্ছে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। বুঝতে পেরেছি? একটু আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা। এখানে সেম কথাটাই লেখা থাকে। হ্যাঁ, তো আমরা এটাও তো বুঝে গিয়েছি নাম অনুযায়ী যে রাইবোজটা থাকে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিডে, আর ডিঅক্সি রাইবোজটা থাকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে। মানে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ থাকে, আরএনএতে রাইবোজ থাকে। বুঝছি সবাই? একটু আমাকে জানিয়ে দাও যে বুঝছো কিনা। ফাইন। এরপরে আমরা চলে আসি আমাদের 2 নম্বর যে জিনিস, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তো নাইট্রোজেন ঘটিত ক্ষারক মানে হচ্ছে এমন একটা ক্ষারক যে নাইট্রোজেন যুক্ত যৌগ। তো এরাও 2 প্রকারের হয়, একটা হয় হচ্ছে পিউরিন, আরেকটা হয় হচ্ছে পাইরিমিডিন। তো প্রথমেই পিউরিন এবং পাইরিমিডিনের পার্থক্য আমরা এভাবে বুঝবো। পিউরিন হচ্ছে একটা ছোট শব্দ এবং পাইরিমিডিন হচ্ছে একটা বড় শব্দ। তো পিউরিন যেহেতু একটা ছোট শব্দ, তাহলে এর রিং সংখ্যা হবে হচ্ছে বড়, মানে যে ছোট সে বড়, যে বড় সে ছোট, উল্টো পাল্টা। তো পিউরিন যেহেতু একটা ছোট শব্দ, এর রিং সংখ্যা হচ্ছে 2 রিং। দেখো 2 রিং মানে বুঝেছো? এই যে এইটা একটা রিং এবং এইটা একটা রিং, সেম এইটা একটা রিং, এটা একটা রিং। বুঝতে পেরেছো? আচ্ছা, সেকেন্ড কি? পাইরিমিডিন। এই যে পরের স্লাইডে দেখো কই গেল পাইরিমিডিন। পাইরিমিডিনের সবগুলো রিং সংখ্যা হচ্ছে 1টা। ডান, ঠিক আছে। এইবার আমরা একই সাথে সাথে এইটার একটু সংকেতটা মেমোরাইজ করার চেষ্টা করব। তো এইটার সংকেত আমরা একটু খেয়াল করি, C5H4N4, C5H4N4।
প্রথমে তোমাকে একটা জানতে হবে যে তুমি যখন সংকেত লিখছো তুমি আসলে কাকে কাকে লিখছো। তো আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে তোমরা সব সময় খেয়াল করে দেখবা যে এই টাইপের সংকেতগুলোতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলাই বেশি থাকবে। সো এখানেও সেম কার্বন এবং হাইড্রোজেন আছে, আর যেহেতু এটা নাইট্রোজেন গঠিত ক্ষারক সো অবভিয়াসলি এখানে নাইট্রোজেন থাকবে। তাহলে CHN। পরেরটাও যদি খেয়াল করো CHN, তাহলে তুমি একটু আগের সংকেতটা খেয়াল করো C5H4N4, C5H4N4, আর এটার সংকেত হচ্ছে C4H4N2। আচ্ছা, তো এইটা কি? এটা হচ্ছে পিউরিনের সংকেত, পিউরিনের সংকেত। আর এটা কিসের সংকেত? পাইরিমিডিনের সংকেত। তো আমরা আগেই বলছি পিউরিন হচ্ছে 2 রিং বিশিষ্ট এবং পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট। তাহলে এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে পাইরিমিডিন যেহেতু 1 রিং বিশিষ্ট তাহলে অবশ্যই ওর সংকেতে সবকিছু কম কম থাকবে, আর ও যেহেতু 2 রিং বিশিষ্ট ওর সংকেতে সবকিছু বেশি বেশি থাকবে। তো আমরা এখানে সবসময় মনে রাখবো এখানে 4 হচ্ছে মেইন খেলোয়াড়। তো এখানটায় কি? এখানে 4 হচ্ছে পরে আসছে। কেন পরে আসছে আমি কিভাবে মনে রাখছিলাম? কমন সেন্স দিয়ে। এখানে সি যেটা মানে কার্বন, যেটা এখানে বেশি সংখ্যক কার্বন লাগবে, কারণ তুমি যখন 2টা রিং বানাচ্ছ তুমি কিন্তু রিং মেনলি বানাচ্ছ কার্বনদের দিয়েই, যদিও সেই রিংয়ে নাইট্রোজেনও আছে, বাট আমি এভাবে মনে রাখছিলাম যে তুমি যখন রিং বানাচ্ছ তুমি সেটা আসলে বানাচ্ছ কাকে দিয়ে? তুমি সেটা আসলে বানাচ্ছ কার্বনদেরকে দিয়ে। যেহেতু তুমি কার্বনদেরকে দিয়ে বানাচ্ছ তাহলে কার্বন সংখ্যাটা বাকিদের থেকে বেশি হবে। তাহলে কার্বন হচ্ছে 5, H4N4। এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে ওই 4 আগে শিফট হবে, অর্থাৎ এখানে 4 এখানে 4, এই 4 আর 4 আগে শিফট হবে, অ্যান্ড N যেটা N হচ্ছে পরে শিফট হবে, মানে N কম সংখ্যক হবে। এখানে যা আছে তার অর্ধেক N হবে। আমি এইভাবে মনে রাখছিলাম। তাহলে মনে রাখার সিকোয়েন্স কি ছিল? প্রথম সিকোয়েন্স ছিল পিউরিন শব্দটা ছোট, এই জন্য এরা 2 রিং বিশিষ্ট। পাইরিমিডিন শব্দটা বড়, এই জন্য এরা 1 রিং বিশিষ্ট। পিউরিন যেহেতু 2 রিং বিশিষ্ট তাহলে পিউরিনে কার্বন সংখ্যা বেশি হবে, তাহলে কার্বন এখানে 5টা হবে, হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 4টা। আর পাইরিমিডিনের ক্ষেত্রে কার্বন এবং নাইট্রোজেন, কার্বন এবং হচ্ছে হাইড্রোজেনই আমাদের 4 হবে, নাইট্রোজেন কম হবে, নাইট্রোজেন এখানে 2টা হবে। ডান, এভাবে মনে রাখছিলাম। আচ্ছা, এরপরে যেটা প্রথমে আমরা পিউরিন পড়ছি, তো পিউরিন যেরকম 2 রিং বিশিষ্ট সেরকম পিউরিনে 2 ধরনেরই ক্ষারক থাকে, ঠিক আছে? কারণ আমরা জানি এক ধরনের ক্ষারক থাকবে না, এটা আমরা কমন সেন্স আগে থেকে জানি। সো পিউরিন যেহেতু 2 রিং বিশিষ্ট সো পিউরিনে 2 রকমের ক্ষারক থাকে, কি কি? A, G। আর যেহেতু পাইরিমিডিন এরা তো 1 রিং বিশিষ্ট, এখন এখানে এক রকমের ক্ষারক তো থাকবে না, তাহলে বাদ বাকি 3টা থাকবে CTU, CTU। আমি এভাবে মনে রাখছিলাম CTU, ঠিক আছে? সাইটোসিন, থাইমিন এবং হচ্ছে ইউরাসিল। ডান। তো এটাও আমরা জানি, তোমাদেরকে আমি অনেকবার শিখাইছি এটা, যে আমার নাম টি দিয়ে, সো আমি এভাবে মনে রাখছিলাম যে টিটা ডিএনএতে থাকবে, কারণ ডিএনএ অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্টটা তোমরা তন্দ্রাপুর কাছ থেকে শিখতেছো, সো এইভাবে মনে রাখো ডিএনএ হচ্ছে ডিএনএতে টি থাকে এবং আরএনএতে ইউ থাকে, ঠিক আছে? আরএনএতে হচ্ছে আমার টি এর বদলে ইউ থাকে, মানে আমার থেকে তুমি কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এভাবে মনে রাখো, মনে রাখার ক্ষেত্রে সব কিছু জায়েজ। আচ্ছা, এরপরে আমরা যেই জায়গাটাতে আসছি ক্ষারকের নামসমূহ, এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই যে যে নামগুলো আছে এই নামগুলো আসলে কোথা থেকে আসছে এটা বইতে লেখা আছে। তো আমি একদম খুব ছোট্ট করে সুন্দর করে টপার্স ব্লুপ্রিন্টে এটা উঠানো আছে, জাস্ট দেখাই দিচ্ছি, এটা এখানে বোঝানোর আসলে কিছু নাই। সেটা হচ্ছে অ্যাডিনিন কথাটা অ্যাডিনো থেকে আসছে, যেটা হচ্ছে এক ধরনের গ্রন্থি। থাইমিন কথাটা থাইমাস থেকে আসছে, অর্থাৎ থাইমাস গ্রন্থি থেকে এটা প্রথম নিঃসরিত করা হয়েছিল বা পৃথক করা হয়েছিল সেই কারণে। সাইটোসিন সাইটো কথা থেকে আসছে, অর্থাৎ সেল বা কোষ থেকে আসছে। গুয়ানিন, এটা তো গু আসলে, এটা আর আমি কেমনে বুঝাবো বলো? এটা হচ্ছে গু, এই জন্য এটা হচ্ছে বাদুর এবং সি গালের মল, ঠিক আছে? এটা একদম গু মিন্স গু থেকেই আসছে। ডান। আচ্ছা, সো এরপরে যেই জায়গাটাতে আসছিলাম সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, লাস্ট ফসফরিক অ্যাসিড। সো ফসফরিক অ্যাসিড মানে যার ফসফরাস আছে, বাংলা কথা। এখন ফসফরাসের যোজনী তোমাদেরকে কয়েকদিন পরে এমনিও শিখতে হবে যদি না শিখে থাকো এতদিন। ফসফরাসের যোজনী 5। আমি কিভাবে মনে রাখছি? পতে 5, পতে ফসফরাস, ঠিক আছে? যদিও পতে ফসফরাস না, আসলে ফতে ফসফরাস। এই যে দেখো, যে আমি সবসময় বলি ইওর ফার্স্ট মেমোরি ইজ ইম্পর্টেন্ট। তুমি ফার্স্ট মেমোরিতে নিজের মেমোরিটাকে যেভাবে সেট করবা সেটাই সেট হয়ে যায়। যেরকম আমি সারা জীবনই মনে করছি
পতে 5 পতে ফসফরাস, বাট আসলে তো পতে ফসফরাস না, ফসফরাস তো ফতে, কিন্তু ফসফরাসের ইংলিশটা তো ফসফরাস, PHOS, ফসফরাস, ওইখানে তো ঠিকই প আছে, বুঝছো? তো ওইভাবেই মেমোরিতে সারা জীবন রাখছি, ওইভাবেই মেমোরিটা সেট হয়ে গেছে। তোমরা যদি মনে রাখার ক্ষেত্রে মেমোরিটাকে, ওই যে আমি অনেক সময় অনেককে অনেক কিছু শিখাই, শেখানোর পরে আমার স্টুডেন্ট বলে আপু এটা তো এমনও হইতে পারতো। এখন তুমি যখন অমনও হইতে পারবা ভেবে ফেলবা, তখনই তোমার মেমোরি ওই সাইডেই চলে যাবে। তো তুমি সবসময় যেটা শিখছো তুমি মেমোরি সেটাতেই স্টাক থাকবা। ওকে, ডান। তো এইবার ফসফরাসের যোজনী যেহেতু 5, এখন আমরা সেটা মিলাবো কিভাবে আমরা দেখতেছি। এই যে পি এর হাত কয়টা? পি এর হাত হচ্ছে 5টা। তো আমরা কি করব, পি কে 5টা হাত দিব। এখন পি কে তো 3টা হাত দিলাম, আরেকটা হাত তো এমনে দেওয়া আসলে যায় না। তো এই কারণে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইখানে এই অবস্থাটা করব, এই অবস্থাটা করব। এটা করলে কি হবে, আমরা এখানে হচ্ছে OH দিব, এখানে OH দিব, এখানে OH দিব, আর এইখানে আমরা O দিব, এবং এটাই হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিড কি, H3, এই যে H হচ্ছে 3টা, PO4, এটাই হচ্ছে ফসফরিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, এটা যদি ফসফেট গ্রুপ করতে হয় তাহলে এখান থেকে এই যে হাইড্রোজেনগুলো চলে যায়। হাইড্রোজেন যারা দান করে তারা অ্যাসিড। এটা তোমরা এখন থেকে শিখতে শুরু করো, তোমাদের শর্ট সিলেবাস ছিল না, এই জন্য তোমরা অ্যাসিড এবং ক্ষারের চ্যাপ্টার রসায়নে পড়ো নাই। সো এখন থেকে এটা শিখতে শুরু করো, সামনের দিনগুলোতে কাজে লাগবে। যারা অ্যাসিড হয় তারা H+ দান করে, যারা H+ দান করে তারাই অ্যাসিড। যেহেতু H+ দান করতে পারে সে কারণেই ও অ্যাসিড। ঠিক আছে, ডান। আচ্ছা, তাহলে এটা 3টি একযোজী হাইড্রক্সিল গ্রুপ। এই যে হাইড্রক্সিল গ্রুপের যোজনী তো 1, এটা আমরা জানি। একযোজী হাইড্রক্সিল গ্রুপ 3টা, একটা দ্বিযোজী অক্সিজেন পরমাণু, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন পরমাণু 2টা যোজনী, এবং সেটা হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে 5 যোজী, মানে 5 যোজনী বিশিষ্ট ফসফরাসের সাথে এরা হচ্ছে যুক্ত থাকে। যদি তোমাকে পরীক্ষায় বলে যে ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে এতক্ষণ আমি তোমাকে যেগুলো পড়ালাম তোমাকে সেগুলো বর্ণনা করতে হবে। আরেকটু অংশ আছে, এই অংশগুলো সহ বর্ণনা করতে হবে। সেম তোমাকে যদি আরএনএর রাসায়নিক গঠন বর্ণনা করতে বলে তোমাকে এই অংশগুলোই বর্ণনা করতে হবে। জাস্ট যেগুলো যেগুলো ডিএনএতে নাই সেগুলো বাদ দিতে হবে, আর ডিএনএর বর্ণনা আসলে যেগুলো যেগুলো আরএনএতে নাই সেগুলো বাদ দিতে হবে। যেরকম পেন্টোজ সুগারের ক্ষেত্রে তুমি 2 রকমের পেন্টোজ সুগারের কথা বলবা না, যেটা ডিএনএতে থাকবে সেটা বলবা। তারপরে যদি তুমি হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কাছে যাও, সেখানে তুমি হচ্ছে থায়ামিন, ইউরাসিল, এই যে সাইটোসিনের কথাটা বলবা না, মানে ইউরাসিলের কথাটা বলবা না, সরি, ইউরাসিলের কথাটা হচ্ছে তুমি বলবা না। ঠিক আছে, ডিএনএর ক্ষেত্রে। তো এইভাবে তুমি ওগুলো খালি জাস্ট বাদ দিবা, বাদ বাকি সবকিছু সেম থাকবে। ওকে, ফাইন। এরপরে আমরা 4টা টপিক এক নাগারে পড়ব। নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। কি শুনে মনে হচ্ছে না কিচ্ছু মনে থাকবে না? তাহলে তোমাদেরকে দেখাই যে তোমরা তোমাদের মনে রাখার জন্য, মানে মনে রাখানোর জন্য আমি কি পরিমাণ এফোর্টটা দিই, যেটা আসলেই তোমার দিন শেষে তোমার সাথে থাকবে, সেইটার জন্য আমি কি পরিমাণ এফোর্টটা দিই তোমাদেরকে আমি জাস্ট দেখাবো। তোমরা একটু খেয়াল করো, এই যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে ফসফরিক অ্যাসিড তো আমরা শেষ করলাম। এই দেখো নিউক্লিওসাইডের সংজ্ঞা, নিউক্লিওটাইডের সংজ্ঞা, দেন অনেক রকমের নিউক্লিওটাইড, দেন এখানেও কিন্তু শেষ হয়নি, এখানে আবার ডাইনিউক্লিওটাইড, দেন হচ্ছে পলিনিউক্লিওটাইড। এইভাবে বইয়ের মধ্যে লেখা আছে, কিন্তু আমার না এইটা এত লিখে লিখে এত পড়ে পড়ে মনে রাখার দরকার নাই। কেন নাই? কারণ আমি যখন অনার্সে উঠি তখন আমি ফর দ্য ফার্স্ট টাইম এইগুলো কিন্তু আমি সব আমার মুখস্থ, কারণ আমি এটা অনেকবার পরীক্ষার খাতায় এঁকেছি। তোমরা এখন ইন্টারে এটা আঁকবা না, মানে অ্যাটলিস্ট কোথায় কার্বন আছে কোথায় হাইড্রোজেন আছে এগুলো জানার দরকার নাই। তোমাকে যদি কেউ পিউরিন বলে তুমি শুধু এইটুকু আঁকতে পারলেই হবে, যদিও তোমাকে সেটাও কেউ আঁকতে বলবে না, তারপরেও এইটা হচ্ছে আঁকলেই হবে। ঠিক আছে, এই যে এটা আঁকলেই হবে, ডান। এর বেশি তোমার কিছু আঁকা শেখার দরকার নাই। আর যদি কেউ পাইরিমিডিন বলে তুমি বলবা যে পাইরিমিডিন হচ্ছে দেখতে এমন হয়, এই যে এমন হয়। ওকে, আচ্ছা, তো এখন তোমার এগুলো শেখার দরকার নাই। সেম একইভাবে তোমাকে যখন আমি নিউক্লিওসাইড শিখাবো, আমরা দেখতেছি নিউক্লিওসাইড মানে হচ্ছে 2টা জিনিস দিয়ে তৈরি। তো নিউক্লিওসাইড নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার, মানে আমরা প্রথম 2টা যে পড়লাম যে শর্করা এবং হচ্ছে একটা ক্ষারক দিয়ে
আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে আমাদের নিউক্লিওসাইডটা তৈরি হয়। এখন আমি যদি তোমাকে নাইট্রোজেন বেসটা আঁকাই দেখাই, তারপরে পেন্টোজ সুগারটা আঁকাই দেখাই, দেন দুইটা কম্বাইন্ড করে দেখাই, আসলে কোনো লাভ হবে না। সেটার থেকে বেশি লাভ তোমার তখনই হবে যখন আমি তোমাকে পড়াই দিব, যেটা পরীক্ষায় আসবে, যে কয় নম্বর নাইট্রোজেনের কয় নম্বর কার্বনের সাথে পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনের বন্ড হয় এবং কি বন্ড হয়, বন্ডটার নাম কি, এটা তোমার পরীক্ষার জন্য কাজে লাগবে। এই লেভেলে তোমাকে স্ট্রাকচার শিখতে হবে না, ঠিক আছে? আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ফাইন, তারপরও তোমাদেরকে আমি একটা ওভারভিউ দিব, সেই ওভারভিউটা তোমরা একটু খেয়াল করো। এই ছবিটা খেয়াল করো, এখানে তোমরা একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমাদের পিউরিন, এবং এখানে তোমরা একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক দেখতে পাচ্ছ। এখানে দেখো দুই রকমের আছে, পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। সো এখানে আরেকটা ক্ষারকের নাম হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, আশা করি আমি ঠিক লিখছি। পিউরিন ছোট এই জন্য 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন বড় এই জন্য এটা 1 রিং বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা এইবার তুমি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের সেই সুগারটা, সেই পেন্টোজ সুগারটা, এবং এখানে যেটা দেখতে পাচ্ছ সেটাও সে পেন্টোজ সুগারটা, আর এইটা হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস একসাথে কম্বাইন্ড হয়েছে। যেই জায়গায় এই 3টা জিনিস একসাথে কম্বাইন্ড হয় সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড। কিন্তু আমি যদি এইটা বাদ দিতাম, এই জিনিসটা আমি বাদ দিতাম এবং এই জিনিসটা বাদ দিতাম, তাহলে যে দুটো জিনিস কম্বাইন্ড হয়েছে সেটাকে আমি বলতেছি নিউক্লিওসাইড। একদম সোজা হিসাব, সেটাই লেখা আছে যে আমাদের নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার একসাথে হলে সেটা নিউক্লিওসাইড। ওর সাথে যদি আমি একটা ফসফেট গ্রুপ যোগ করি, ফসফরিক অ্যাসিড যোগ করি, এই যে ফসফেট গ্রুপ যোগ করি, তাহলে সেটা নিউক্লিওটাইড। এইটুকু যদি বুঝে যেয়ে থাকো, এখন রাজার হালে তুমি খালি একটা জিনিসই পড়বা, কার কয় নম্বর কার্বনের সাথে কার কয় নম্বর কার্বন যোগ হয়। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড মাথার মধ্যে আগে ক্লিয়ার করো। আচ্ছা, সো আমাদের বলতেছে যেহেতু আমাদের ক্ষার 2 রকমের আছে, তাহলে প্রথমে আমরা শিখব পাইরিমিডিন বেস। পাইরিমিডিন বেসটা কয় নম্বর কার্বনের সাথে কয় নম্বর কার্বন যোগ হয়। আচ্ছা, এর 1 নং নাইট্রোজেনের সাথে সুগারের 1 নং কার্বন, 1 নং এর সাথে 1 নং, দেখি তো 1 নং এর সাথে 1 নং হয়েছে কিনা। তো হোয়ার ইজ দ্য পাইরিমিডিন? এই যে এটা হচ্ছে পাইরিমিডিন। এটার 1 নম্বর কার্বন নাইট্রোজেনের সাথে 1 নম্বর কার্বন, এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এভাবে উল্টা করে ঘোরে। তোমার ওই বাকি মার্কিং মনে রাখতে হবে না, বাকি মার্কিং ইভেন আমি মুছেও দিচ্ছি, তোমার বাকি মার্কিং মনে রাখতে হবে না, তুমি শুধু এই মার্কিংটা মনে রাখো। এইটা হচ্ছে 1 নম্বর নাইট্রোজেন। তাহলে 1 নম্বর নাইট্রোজেনের সাথে পাইরিমিডিনের 1 নম্বর নাইট্রোজেনের সাথে আমার ফসফরাসের 1 নম্বর কার্বন, ফসফরাস না সরি, রাইবোজ সুগারের 1 নম্বর কার্বন। কিভাবে মনে রাখবো? তোমার মনে পড়ে সেই দিনের কথা যখন তুমি বারবার পিউরিনকে প্রায়োরিটি দিছো? কিভাবে? পিউরিন ছোট হইছে তারপরেও পিউরিনকে 2 রিং বানাইছো, পিউরিন ছোট হইছে তারপরেও ওকে কার্বন বেশি দিছো না নাইট্রোজেন বেশি দিছো, সব কিছু ওকে বেশি বেশি দিছো, সংকেতে সব কিছু বেশি বেশি করে লিখছো। মনে পড়ে না সেই দিনের কথা? তাহলে এখন কি করতে হবে? সামঞ্জস্যপূর্ণতা করতে হবে, অর্থাৎ সমতা করতে হবে। এখন সমতা কিভাবে করব? সমতা এভাবে করব, আমি এখন ডিক্লেয়ার করব পাইরিমিডিন ইজ দ্য ওয়ান। সো কিভাবে ডিক্লেয়ার করতেছি? যখন নিউক্লিওসাইডের বেলা আসতেছে তখন নাইট্রোজেন ঘটিত ক্ষারকের 1 নম্বরের সাথে এই যে সুগার আছে সেই সুগারেরও 1 নম্বরেরই বন্ড তৈরি হয়, এবং এখানে যে বন্ডটা তৈরি হয়, এখানে যে বন্ডটা তৈরি হয় সেই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এখানে যে বন্ডটা তৈরি হয় সেটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এইবার পরেরটা আসি। পরেরটা তো অবভিয়াসলি সুগার তো 1 নম্বরই হবে, কারণ আমরা ছবিতেই দেখতে পাচ্ছি এখানেও সে 1 নম্বরই সুগার আছে, বাট এখানে আর 1 নম্বরের যুগ নাই, কারণ পিউরিনকে অনেক
পিওর বলে ওকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখন আমি বলবো যে ও হচ্ছে কয় নম্বর, ও হচ্ছে 9 নম্বর। আপু কিভাবে 9 নম্বর হলো? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এইভাবে 9 হয়েছে। তো তোমার এই কাউন্টিং বোঝা লাগবে না, তুমি মনে রাখো পাইরিমিডিন 1 নম্বর নাইট্রোজেন ঘটিত ক্ষারক, মানে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের 1 নম্বরের নাইট্রোজেনের সাথে এই যে আমাদের রাইবোজ সুগারের 1 নম্বর হচ্ছে বন্ড করছে, এখানে রাইবোজ সুগারের 1 নম্বরের সাথে আমার হচ্ছে 9 নম্বরটা বন্ড করছে। ডান। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো আমি যখন নিউক্লিওটাইড তৈরি করছি তখন কত নম্বর সুগারের সাথে ফসফেট গ্রুপ যোগ হয়েছে? কে বলতে পারবা এই ছবিটা দেখেই? কত নম্বর সুগারের কত নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপ যোগ হয়েছে যখন নিউক্লিওটাইড তৈরি হয়েছে? এখন তো নিউক্লিওসাইড আছে, এটার সাথে যদি আমি একটা ফসফেট গ্রুপ লাগাই দেই তাহলে হচ্ছে এটা নিউক্লিওটাইড হয়ে যাবে। তো তোমরা আমাকে বলো তো যে কত নম্বরের সাথে যোগ হয়েছে, কত নম্বর কার্বনের সাথে যোগ হয়েছে? 4-এর সাথে যোগ হয়েছে না, 5-এর সাথে যোগ হয়েছে। দেখো তো খেয়াল করে, 1 2, আমি কিন্তু বলছি নাইট্রোজেন ঘটিত ক্ষারকের কাউন্ট জানার দরকার নাই, তুমি কাউন্টটা শিখবা হচ্ছে শর্করার। তো শর্করার কাউন্টটা খেয়াল করো তো, 1 2 3 4 5 না, 5-এর সাথে যোগ হয়েছে। তো শোনো এখানে একটা খেলা আছে। খেলাটা কি? তুমি যখন এইটা এইভাবে আঁকো সবাই মনে করে যে 1 2 3 4 5, বাট তুমি খেয়াল করে দেখো এটা কিন্তু কার্বন না, এটা কিন্তু অক্সিজেন। যেহেতু এটা অক্সিজেন তাহলে কাউন্টিংটা এখান থেকে শুরু, 1 2 3 4, এবং এখানে একটা কার্বন থাকে সেটা হচ্ছে আসলে 5। বুঝতে পেরেছ? সেটা 5 নম্বরের সাথে হয়, এটা 4 নম্বরের সাথে হয় না। এটা যেন ভুল না হয় সেজন্যই কোশ্চিনটা ক্লাসে করছি আমি ইচ্ছা করে। ডান। এবং এই বন্ডটার নাম হচ্ছে ফসফেট অ্যাস্টার বন্ড। যেহেতু এখানে ফসফেট থাকে এবং ফসফেট যখন হচ্ছে শর্করার সাথে বন্ড ফর্ম করে তখন সে অ্যাস্টার তৈরি করে, সো এই জন্য এটার নাম হচ্ছে ফসফেট অ্যাস্টার বন্ড। তুমি আপাতত জাস্ট বন্ডের নামটা শিখবা। এবার আমি নিউক্লিওটাইড পাইলাম, এখন আমার কাজ হচ্ছে 2টা নিউক্লিওটাইডকে আমি জোড়া লাগাবো। 2টা নিউক্লিওটাইডকে আমি জোড়া লাগাবো, অর্থাৎ একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড, তাহলে হয়ে যাবে ডাই নিউক্লিওটাইড। ডাই মানে ওই যে 2, সো 2টা নিউক্লিওটাইডকে আমি জোড়া লাগাবো। প্রথম নিউক্লিওটাইডের সুগারের 5 নং কার্বনের সাথে, খেয়াল করি তো ছবিটা একটু খেয়াল করি, এই যে সেম 1 2 3 4 5, 5 নম্বরের সাথে প্রথম নিউক্লিওটাইডের এর 5 নম্বরের সাথে ফসফেট যোগ হয়। এই যে আমাদের ফসফেট যোগ হইছে, এবং দ্বিতীয় নিউক্লিওটাইডের সুগারের 3 নংয়ের সাথে 1 2 3, এই যে এই 3-এর সাথেও ফসফেট যোগ হইছে। অর্থাৎ বিষয়টা বুঝো, মনে করি একদম সিম্পল একটা স্ট্রাকচার আমি দেখাই। স্ট্রাকচারটা যদি এমন না, আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে এমন, এটা একটা সুগার, এটা একটা সুগার, এর মাঝখানে আছে হচ্ছে ফসফেট, মনে করো PO4-3 ফসফেট। এখন আমাদের প্রথমটার 5-এর সাথে, এই যে প্রথমটার 5-এর সাথে দ্বিতীয়টা 3, এটা যেহেতু 1 2 3 4, আর এই যে এখানে উপরে থাকে 5, সো প্রথমটার 5-এর সাথে পরেরটার হচ্ছে 3, 1 2 3। তুমি এটা কিভাবে মনে রাখবে আমি তোমাকে বলে দিচ্ছি। কমন সেন্স খাটাও। তোমরা অনেকেই জানো ডিএনএ হচ্ছে 5 to 3 প্রাইম অথবা 3 to 5 প্রাইম। প্রাইম মানে আমি পরিপূরক বোঝাচ্ছি, অর্থাৎ ডিএনএ সূত্র একটা হচ্ছে 3 থেকে 5 এবং আরেকটা হচ্ছে 5 থেকে 3। এই কারণে এই যে 5 থেকে 3, 3 থেকে 5 যে ফর্মুলেশনটা হয় ওইটা থেকেই তুমি মনে রাখতে পারো যে যখন নিউক্লিওটাইড তৈরি হবে তখনই একটা নিউক্লিওটাইডের 5-এর সাথে ফসফেট যোগ হয়, সেই ফসফেটের সাথে আরেকটা সুগারের, নিউক্লিওটাইড তো না সুগারের, একটা সুগারের 5-এর সাথে ফসফেট যোগ হয় এবং আরেকটা সুগারের 3-এর সাথে ওই সেম ফসফেটটা যোগ হয়। অর্থাৎ এখান থেকে আমি একটা সুগার আনছি, ওর 5 টেনে আনবো, ফসফেটকে দিব, এখান থেকে আমি একটা সুগার টেনে আনছি, ওইটার 3কে দিব, একসাথে মার্জ করব। ডান। তো তুমি মনে রাখো ডিএনএটাকে দিয়ে, ঠিক আছে, কারণ এখানে তোমার সংখ্যাগুলোই আসবে, সংখ্যাগুলোই লাগবে, বা তুমি যখনই বর্ণনা দিতে যাবা তোমার সংখ্যাগুলোই প্রয়োজন হবে।
আচ্ছা, এরপর হচ্ছে পলি। আমরা জানি পলি মানে হচ্ছে বহু, তাহলে অবশ্যই অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে হলে আমাদের হচ্ছে পলি তৈরি হবে। তো পলিও কিভাবে তৈরি হবে, একটার 5, তারপরে ফসফেট, পাশেরটার 3, প্লাস আবার ফসফেট, আবার পাশেরটার 5, এইভাবে তৈরি হবে। মানে একটার 5 ফসফেট 3, আবার হচ্ছে একটার ফসফেট, এইভাবে তৈরি হতে থাকবে। এভাবে বন্ডগুলো সাইড বাই সাইড তৈরি হতে থাকবে। ঠিক আছে, সহজ, একদম সহজ। ওকে, ডান। এই যে খেয়াল করো, এই যে দেখছো, এবার একটু ভালো করে দেখো, আমি তোমাদেরকে বুঝাই। 1 2 3 4 5, এই 5-এর সাথে ফসফেট যোগ হইছে, 1 2 3, এই 3-র সাথে সেম ফসফেট যোগ হইছে, ওইটারই 5-এর সাথে আবার ফসফেট যোগ হইছে, আরেকটা 3-এর সাথে আবার হচ্ছে ওই ফসফেট যোগ হইছে, আবারও 5-এর সাথে আবার ফসফেট যোগ হইছে। ক্লিয়ার? কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে? যদি কারোর কোনো সমস্যা না থেকে থাকে, নিজেকে অ্যাটলিস্ট কংগ্রাচুলেশন দিবা, কেননা তুমি খুবই একটা সেন্সিটিভ টপিক বুঝে ফেলছো, যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ইয়েস, নিউক্লিক অ্যাসিড পড়া ডান। এরপরে তোমাদেরকে একটা জিনিস খুবই সুন্দর করে দেখাই দিই আমি। তুমি খেয়াল করে দেখবা, টপার্স ব্লুপ্রিন্টে দেওয়া আছে নিউক্লিওসাইড কিভাবে গঠন হয়, নিউক্লিওটাইড কিভাবে গঠন হয়, সব দেওয়া আছে। বাট পরে একটা দারুণ জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে স্মার্ট মেমোরি হ্যাক। এই অংশটুকু তোমাদেরকে এতক্ষণ আমি এই অংশটুকুই পড়াইছি। তাহলে যারা স্মার্ট তারা এখানেই বুঝে যাবে, ওর মনে রাখতে শুধু এইটুকু হবে। আর যারা স্মার্ট না বা যারা এই জিনিসটা বুঝবে না, তারা কি করবে বলো তো? হয় বই পড়বে, আর বইও যারা পড়বে না, মানে বইয়ের কথা বাদ দিলাম, যে তারা হচ্ছে মনে রাখবে, তারা কিন্তু এই সব লেখা পড়ে পড়ে মনে রাখবে। এখন তোমাকে যখন পরীক্ষায় আসবে ডাইনিউক্লিওটাইড কি, তোমাকে মুখস্থ করা লাগবে না, কারণ তুমি অলরেডি এটা শিখে ফেলছো। তোমাকে একটা জাস্ট মেমোরি হ্যাক দিয়ে একটা কনসেপ্ট বুঝাই দিলাম। ডু ইউ বিলিভ ইট? যে তুমি কি পড়ে ফেলাইছো কিভাবে? আশা করি বিলিভ করতে পারতেছো। নিজে পড়তে যাবা যখন, তখন একটা জিনিস মাথার মধ্যে নিবা, এর থেকে সহজ করে, এর থেকে বেস্ট ভাবে তুমি কোথাও পড়তে পারবা না। পড়তে পারতে পারো, বাট মনে তোমার থাকবে না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। ঠিক আছে, ডান। আচ্ছা, এইবার আমরা জাস্ট একটা সহজ জিনিস পড়বো, এটা নিয়ে কেউ প্যারা খাবা না। সেটা হচ্ছে বিভিন্ন প্রকার নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের নাম। এটা জাস্ট আমরা নামগুলো পড়বো, এটা খুবই সহজ। ঠিক আছে, এইটাই আমাদের নিউক্লিক অ্যাসিড থেকে লাস্ট টপিক আর কি। এরপর আমরা ডিএনএ আরএনএতে চলে যাব, কেউ আবার ভাইবো না যে ক্লাসই শেষ হয়ে যাবে। আচ্ছা ফাইন। সো আমরা একটু দেখি, খেয়াল করি জায়গাটা। এখানে বলতেছে বিভিন্ন প্রকার কি, বিভিন্ন প্রকার নিউক্লিওসাইড। তোমরা সবাই জানো নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হয়, একটা সুগার লাগে আমার, আর একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক লাগে। এই দুইটা জিনিস দিয়ে আমার নিউক্লিওসাইড তৈরি হয়, যেহেতু সাইড মানে দুই। আচ্ছা, যেরকম সাইড বলতে যে কোনো জিনিসের দুইটা সাইড থাকে, একইভাবে যেরকম মানুষের কি থাকে, ভালো দিক থাকে খারাপ দিক থাকে, ওইভাবে। আচ্ছা খেয়াল করো, যখন রাইবোজের সাথে অ্যাডিনিন যোগ হয় তখন তার নাম হচ্ছে অ্যাডিনোসিন। অর্থাৎ একটা রাইবোজ এবং অ্যাডিনিন যদি আমি একসাথে করি, যেরকম তন্দ্রা এবং মন্দ্রা দুই যমজ বোন, তো দুইজনকে যখন আমি একসাথে করব তখন তাদের নাম হবে যমজ। ঠিক আছে, তন্দ্রা এবং মন্দ্রা এদেরকে একসাথে আমি ডাকতে পারবো যমজ নামে। ঠিক একইভাবে একটু খেয়াল করি, যখন রাইবোজের সাথে অ্যাডিনিন যোগ হয় তখন সেটাকে আমি নামে ডাকতে পারি অ্যাডিনোসিন। যখন রাইবোজের সাথে গুয়ানিন যোগ হয় তখন আমি এটাকে নামে ডাকতে পারি গুয়ানোসিন। যখন রাইবোজের সাথে ইউরাসিল যোগ হয় তখন আমি এটাকে নামে ডাকতে পারি ইউরিডিন। যখন রাইবোজের সাথে সাইটোসিন যোগ হয় তখন আমি এটাকে ডাকতে পারি সাইটিডিন। তাহলে রাইবোজের সাথে যদি থাইমিন যোগ হয় তাহলে এটার নাম হবে কি, থাইমিডিন? না, পরীক্ষায় এটাই আসবে। নিচের কোন নিউক্লিওসাইডটা সঠিক না? তোমার মনে হবে সঠিক না, তার মানে নিশ্চয়ই নামের মধ্যে পেঁচানো আছে। লাইক ইউরিডিনকে ইউরিসিন বলতেছে, সাইটিডিনকে সাইটিসিন বলতেছে, অথবা গুয়ানোসিনকে গুয়ানোডিন বলতেছে।
তোমরা যদি একটু খেয়াল করবা পিউরিনগুলোকে সিন বলতেছে। দেখো পিউরিনগুলোর নামের সাথে সিন আছে, আর পাইরিমিডিনের নামের সাথে ডিন আছে। পাইরিমিডিন ওই নামের সাথেও সেম আছে ডিন, আর এটা হচ্ছে পিউরিন, এটার নামের সাথে আছে সিন। কে আমাকে বলতে পারবে যে কেন থাইমিনের সাথে এখানে যুক্ত করে নিউক্লিওসাইড বানানো হয় নাই? কে বলতে পারবে আমাকে সবার আগে? দেখি, কমন সেন্স খাটাও। রাইবোজে কি থায়ামিন থাকে? থাকে না। রাইবোজে যেহেতু থায়ামিন থাকে না, তার মানে আমি রাইবোজের সাথে থায়ামিনকে কি মার্চ করতে পারবো? পারবো না। একইভাবে আমি যখন ডিঅক্সি রাইবোজের কথা বলবো, আমি কি এখানে বলতে পারবো ইউরাসিলের কথা? ডিঅক্সি রাইবোজ মানে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ, ও কি কখনো ইউরাসিলের সাথে মার্জ হবে? কখনোই হবে না। সো মনে যেন থাকে, তুমি যখনই খুঁজতেছো, মানে পরীক্ষার হলে এমসিকিউ শর্টকাট যেটা তাড়াতাড়ি তুমি খুঁজে তখনই পাবা যখন তুমি খেয়াল করবা যে টি আর ইউ এর মধ্যেই ঝামেলাটা থাকবে। আগে টি আর ইউকে খেয়াল করবা। যদি রাইবোজ বলে তাহলে তুমি আগেই জানে নিবা, যেহেতু রাইবোজ বলছে তার মানে অবশ্যই এখানে টি থাকবে না। সো টি রিলেটেড যে কোনো কিছু আসলে আগে ওইটাই দাগাই দিবা। আবার যখন তুমি ডিঅক্সি রাইবোজের কথা বলতেছো তখন তুমি খেয়াল করবা যে ইউ রিলেটেড কিছু আছে কিনা। ইউ রিলেটেড কিছু থাকলে আগে ওইটাই দাগাই দিবা যে ওইটা হয় না। ঠিক আছে, ডান। তাহলে বাদ বাকি নাম তো সেম, জাস্ট ডিঅক্সি হয়। ওকে, ডান। এইবার এই নামগুলো যদি তোমার মনে থাকে, বাদ বাকি নাম আসলে তোমার কাছে আর কোনো প্যারা মনে হবে না, কারণ যখন আমি হচ্ছে নিউক্লিওটাইডের কথা বলবো, এটা জাস্ট খুবই সিম্পল। অ্যাডিনোসিন মোনোফসফেট, মোনো মানে হচ্ছে একটা ফসফেট, সেম গুয়ানোসিন মোনোফসফেট, সাইটিডিন মোনোফসফেট, ইউরিডিন মোনোফসফেট। ঠিক আছে, একইভাবে আসবে সাইটিডিন, ইউরিডিন, তারপর হচ্ছে থাইমিডিন মোনোফসফেট, একইভাবে নামগুলো আসবে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা খেয়াল করো, আমরা কিন্তু এখানে রাইবোজের কথা বলছি। সো রাইবোজ বলছি দেখে আমরা হচ্ছে কি ওই যে সেম থাইমিনের কথা বলি নাই। এই যে একটু আগে আমি যে কথাটা বললাম না যে থাইমিডিন মোনোফসফেট, থাইমিডিন মোনোফসফেট হবে না, এটা ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট হইতে হবে। ঠিক আছে, খেয়াল করো এই যে একটু নিচেই আছে, একটু নিচেই আছে ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট। খেয়াল করো এই যে ডিঅক্সি থাইমিডিন মোনোফসফেট। বাদ বাকি সবগুলো কিন্তু হয়। এই যে অ্যাডিনোসিন মোনোফসফেট, ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট, গুয়ানোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, সাইটিডিন, ডিঅক্সি সাইটিডিন। বাট ইউরিডিন ডিঅক্সি দিয়ে হবে না, আর ডিঅক্সি থাইমিডিন দিয়েও কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা, সো এটা নিউক্লিওটাইডের নাম এবং এটার হচ্ছে অ্যাসিডের নাম। অ্যাসিডের নামটা আসলে খুবই সহজ, জাস্ট লিক আছে, এই যে এক লিক আছে, আর কিছুই নাই। ঠিক আছে, এটা সহজ, ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, সো এটার ডান। লাস্টে হচ্ছে এখানে কিছু কিছু হচ্ছে মানে নিউক্লিওটাইডের কথা বলছে যে এরা কি কি কাজ করে সেটা এখানে বলা হয়েছে। তো মোনোফসফেটের সাথে যদি একটা ফসফেট যোগ হয় তাহলে সেটা ডাইফসফেট, আর আরেকটা ফসফেট যুক্ত হলে ট্রাইফসফেট, এটা তোমরা অলরেডি জানো। এবং এখানে এরা কি কাজ করে এখানে একটু ছোট্ট করে লেখা আছে। এই যে জিটিপি হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, তারপরে এটিপি হচ্ছে শ্বসন করে, এটা আমরা জানি। সিটিপি হচ্ছে ফসফোলিপিড সংশ্লেষণ করে, তাহলে এখানে জি হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, সি হচ্ছে ফসফোলিপিড সংশ্লেষণ করে, এবং ইউটিপি হচ্ছে এটা কিছু করে না। আর বাদ বাকি এনএডি, এনএডিপি এইগুলো কিন্তু আমাদের মধ্যবর্তী বিপাকে কাজ করে। তোমরা এনএডি সম্পর্কে জানতে চাইছিলা, সো এনএডিও কিন্তু এক রকমের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, যদিও এটা আমরা এই মানে হচ্ছে সিটিপি, এটিপি, জিটিপি এগুলোর মধ্যে পড়ছি না, বাট এটাও এক ধরনের নিউক্লিক অ্যাসিড। ওকে, ডান। সো সবাই একটু নিঃশ্বাস নিতে পারো, শান্তির নিঃশ্বাস বলো বা যেটারই নিঃশ্বাস বলো সেটা নিতে পারো। এখন আমরা শুরু করতে যাচ্ছি ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এইখানে প্রথমেই একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে চাই। বইয়ে যে ছবি আছে, সংজ্ঞা যেটা আছে, সংজ্ঞা আমরা পড়তে পড়তে শিখে যাব, এগুলো সব তোমরা বুঝতে পেরে যাবা। সো সংজ্ঞাতে আমি বেশি ফোকাস করতেছি না।
নামের মধ্যে এখানে অনেকগুলো নাম আছে, নামগুলো আমি সব একসাথে করে দিছি। শুধু ডিএনএর অংশে এই নামগুলো ছিল না, বইয়ের আনাচে কানাচে যত জায়গায় যে নামগুলো ছিল সেই নামগুলোকে সব আমি একসাথে মার্চ করে দিছি। এদেরকে আমরা মাস্টার মলিকিউল বলতে পারি, এদেরকে আমরা হচ্ছে জীবনের আণবিক ভিত্তি বলতে পারি, এদেরকে আমরা প্রকৃত কোষের ক্রোমোজোমের মূল উপাদান বলতে পারি। এবং এটার হচ্ছে পরিমাণটা দেওয়া আছে, পরিমাণটা মুখস্থ করা ইজ নট ম্যান্ডেটরি, বাট একটু পড়ার চেষ্টা করো। আচ্ছা, এবার আবিষ্কার আছে, আবিষ্কারে আমি পরে আসি। আমি আগে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন বইতে যাব, বইতে আমাদের ডিএনএর কয়টা ছবি আছে আমরা এইটা একটু খেয়াল করে নিই। হ্যাঁ, এগুলো সবই আমি পড়াই দিব, কোনো সমস্যা নাই। তোমরা জানো বইতে ডিএনএর দুইটা ছবি আছে, একটা হচ্ছে আমাদের ভৌত গঠনের ছবি এবং একটা হচ্ছে রাসায়নিক গঠনের ছবি। তো কোন ছবি আঁকবো এইটা বোঝার জন্য চলো আমরা একটা মানে এমন সেগমেন্টে যাই, যেই সেগমেন্টে গেলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আমাদের ছবি আসলে কোনগুলো আঁকা উচিত। ঠিক আছে, এই যে খেয়াল করো, ডিএনএর ভৌত গঠন বর্ণনা করো। হাজারবার চলে আসছে, এটা এইবারও বোর্ড পরীক্ষায় আসতে পারে। চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে ডিএনএর ভূমিকা বিশ্লেষণ করো, ডিএনএর গুরুত্ব বিশ্লেষণ করো। আরএনএর শ্রেণীবিন্যাস বর্ণনা করো, আরএনএর গঠন ও কাজ বর্ণনা করো, আরএনএর একটা ক্লোভার লিফ মডেল আছে সেটা বর্ণনা করো, ডিএনএ আরএনএর পার্থক্য বর্ণনা করো। তার মানে বিগত বছরগুলোতে একটা জিনিস দেখা যাচ্ছে, ডিএনএর রাসায়নিক গঠন বর্ণনা করো এরকমটা কখনো আসে নাই। সো বইতে ডিএনএর যতগুলাই ছবি থাকুক না কেন, সেই সবগুলো ছবি শেখা তোমার জন্য ম্যান্ডেটরি না। ডিএনএর শুধুমাত্র একটা ছবি শেখাই তোমার জন্য ম্যান্ডেটরি বা প্রয়োজনীয়, সেটা হচ্ছে ওই ছবিটা, এই ছবিটা তোমার জন্য শেখা জরুরি। রাসায়নিক গঠনের ছবি বিগত বছরগুলোতে কোনোবারই আসে নাই। আমার মনে আছে আমার কলেজে একবার রাসায়নিক গঠনের ছবি আঁকতে দিছিল, সবাই অনেকে স্ট্রাগল করে আঁকতেছিল, বাট এটা আসলে জীবনে কোথাওই মানে সেই 18 সালের কথা, তারপর থেকে 26 সাল পর্যন্ত রাসায়নিক গঠনের ছবিটা কোথাও প্রয়োজন হয় নাই। কারণ ডিএনএর যখন রাসায়নিক গঠন কাকে বল মানে রাসায়নিক গঠন বর্ণনা করো আসে, তখন আসলে ওখানে লেখারই অনেক কিছু থাকে। তোমাদের শুরুর দিকে নিউক্লিক অ্যাসিডের যে জিনিসগুলো পড়ালাম ওগুলাই রাসায়নিক গঠন মূলত। তারপরেও এই ছবিটা যদি বলি, এই ছবিটা তোমাদের 1 2 3 4 এই মার্কিংগুলো করার দরকার নাই। একদম সিম্পলি যে ছবিটা আছে যে পেন্টোজ সুগার সাথে এরকম একটা ছোট্ট করে একটা মার্ক দেখাচ্ছে যে এ এর সাথে টি, জি এর সাথে সি এইভাবে মার্জ হয়েছে, তোমরা এইভাবেই ছবিটা আঁকতে পারো। তোমাদেরকে আমি একটু দেখাই দেই, এই যে একটা মানে খুবই ধামাকাদার ছবি আছে, এই ছবিটা শিখতে গিয়ে তোমরা টাইম নষ্ট না করলেও পারবা, এটা প্রয়োজন হবে না। ইভেন এর পরেও এগুলো তো সেম ওই ছবি হচ্ছে রঙিন করা, তো আর নাই বা আর যদি থাকেও, তো এই ছবিটা শিখতে গিয়ে কেউ মাথা নষ্ট করো না। এটা কলেজে অনেক সময় টিচাররা ইচ্ছাকৃতভাবে হচ্ছে স্টুডেন্টদের দিয়ে প্র্যাকটিস করায়, বাট মেনলি শিখতে হবে এই ছবিটা। খুবই মজা লাগলে এই ছবিটা শিখতে পারো। আচ্ছা, এবার আমরা আবিষ্কারে আসি। সো ডিএনএর আবিষ্কারের যখন আমরা টার্মগুলো পড়বো তখন আমরা অনেক কিছু নতুন জিনিস সম্পর্কে জানতে পারবো। সো এই টার্মগুলো আমি তোমাদেরকে বেশ ধরে ধরে পড়াবো। প্রথমে ফুলজেন। ফুলজেন হচ্ছে ডিএনএর যে রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন তা ফুলজেন স্টেইনিং নামে পরিচিত। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে মাইক্রোস্কোপের নিচে যখনই আমরা কোনো কিছুকে দেখতে চেষ্টা করি সেটা আসলে রং ধরতে হয়, মানে সেটাকে রং নিতে পারতে হয়। এখন সেম রং তুমি দুনিয়ার সব কিছুতে দিলে দুনিয়ার সব কিছুই সেম রং ধরবে না। এক একটা পদার্থ এক এক জিনিসের রঙিনভাবে দেখা যায়, মানে এক একটা পদার্থ না, এক একটা মনে করো যে মাইটোকন্ড্রিয়া যাকে যেই রঙে দেখা যাবে, নট নেসেসারি যে ক্রোমোজোমও সেই রঙেই দেখা যাইতে হবে। প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল স্টেইনিং পদ্ধতি আছে। স্টেইনিং বলতে বোঝায় মাইক্রোস্কোপের নিচে দেখার পদ্ধতিটাকে আমরা স্টেইনিং পদ্ধতি বলছি, সেটা এক একটার ক্ষেত্রে এক এক পদ্ধতি হতে পারে। সো এই যে ডিএনএর যে রঞ্জন পদ্ধতি, এই ডিএনএর রঞ্জন যে পদ্ধতিটা এইটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ফুলজেন। আমি এভাবে মনে রাখছিলাম, ফুল হচ্ছে রঙিন হয়, সো রঙিন পদ্ধতি ফুলজেন আবিষ্কার করে। এরপরে হচ্ছে এরউইন চারগাফ। চারগাফের রুলটা হচ্ছে খুবই ফেমাস একটা রুল এবং খুবই সুন্দর এবং সহজ একটা রুলস। উনি জাস্ট এটাই বলছে, যেহেতু আমরা জানি যে এ এর সাথে টি এবং জি এর সাথে সি বন্ড থাকে, তার মানে এটা খুবই কমন সেন্স না যে যতগুলো এ থাকবে ততগুলো টি থাকবে, যতগুলো জি থাকবে ততগুলাই সি থাকবে।
অর্থাৎ যতগুলা পিউরিন ততগুলাই পাইরিমিডিন এবং যতগুলা পাইরিমিডিন ততগুলাই পিউরিন। এই কথাটাই হচ্ছে এরউইন চার্গাফস রুল। ডান। এরপরে চলে আসছি মাউরিস উইলকিন্স অ্যান্ড রোজালিন্ড। আমি রোজালিন্ডের নামটা বেশি মনে ছিল, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। উনি হচ্ছে এক্স-রের ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে ডিএনএ গঠনকারী আন্তঃঅণু মানে হচ্ছে ডিএনএর ভেতরকার অণুগুলোর কথা বলছে, সেগুলোর দূরত্ব ডিটারমিনেশন করে। এই দূরত্বগুলো কিন্তু অলরেডি আমরা মোটামুটি একটু পরিচিত, এই দূরত্বগুলো এই টার্মগুলোর সাথে। একটু পরে আমি ছবি দেখে আবার এটা দেখাই দিব যে এখানে কোন টার্মগুলোতে এরকম দূরত্বটা বোঝাচ্ছে। তো উনি ডিএনএর অণুগুলোর মাঝে যে দূরত্বটা ডিটারমিনেশন করছিলেন, আমরা জানি যে এক্স-রে একটা পদ্ধতি, সেই এক্স-রের আরেকটু আপডেটেড পদ্ধতিকে আমরা বলতেছি এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, যেটাতে আমরা হচ্ছে এক্স-রে মানে যে কোনো একটা কিছুকে এক্স-রে করলে সেটার 3D ভার্সনটা দেখতে পাবো, মানে ডিএনএ 3D ডাইমেনশনটা, ত্রিমাত্রিক বিন্যাসটা আমরা সেটাতে দেখতে পাই। সেটা হচ্ছে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন করে থাকেন। এবং ডিএনএ অনুযায়ী একটা ডাবল স্ট্র্যান্ড, এটা একটা বা তিনটা বা 5টা 10টা স্ট্র্যান্ড না, এবং এরা পাকানো গঠনে বিদ্যমান, যার কারণে আণবিক বিভিন্ন দূরত্ব দেখা যায়, এইটাও উনারাই বলছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিএনএর গঠনের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট যারা নোবেল প্রাইজও পাইছেন সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ এই মডেলে ওয়াটসন এবং ক্রিক ওনারা মূলত হচ্ছে, ওনারা কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তো ওনারা এই ডিএনএ নিয়ে মেনলি ভৌত গঠনটা দেন, যেই ভৌত গঠনটাই আমরা হচ্ছে এখন সুন্দর করে টপার্স ব্লুপ্রিন্ট থেকে পড়বো। যেহেতু এইটা সৃজনশীলে আসবে সে কারণে এটা টপার্স ব্লুপ্রিন্ট থেকে পড়ানো, কারণ টপার্স ব্লুপ্রিন্টে এটা লেখার দারুণ কৌশলটা লেখা আছে। তবে আমি একটা কথা বলে রাখতেছি, তোমাকে যে এইভাবেই লিখতে হবে জিনিসটা এমন না। এখানে যা জিনিসগুলো ছোট ছোট করে লেখা, সুন্দর করে গুছিয়ে লেখা আছে, নট নেসেসারি যে হুবহু এভাবে লিখতে হবে, কনসেপ্টগুলো থাকলেই হবে। তো প্রথমে আমরা চলে আসছি দ্বিসূত্রক। আমরা সবাই জানি ডিএনএ দেখলে আমাদের সবার মাথায় প্রথমেই চলে আসে ডিএনএ 2 সূত্র বিশিষ্ট। যারা বুঝতেছো না তাদের জন্য আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে ডিএনএ, এইটা হচ্ছে একটা সুতা, আর এখন যদি আমি আরেকটা কালি দিয়ে আঁকাই, মনে করো কালো কালি দিয়ে আঁকালাম, এটা হচ্ছে আমার আরেকটা সুতা। ঠিক আছে? এইভাবে হচ্ছে ডিএনএ 2 সূত্র বিশিষ্ট। প্যাঁচানোর সিঁড়ির মতো আমরা দেখতেছি, এটা প্যাঁচানোর সিঁড়ির মতো, এবং ডাবল হেলিক্স ওই সেম 2 সূত্র বিশিষ্ট। বিপরীতমুখী, আমরা জানি ডিএনএর একটা সুতা যদি 3 থেকে 5 প্রান্ত হয়, আরেকটা সুতা ঠিক উল্টাভাবে 5 থেকে 3 প্রান্ত হবে। এই যে খেয়াল করি, এই লাল সুতাটা যদি 3 থেকে 5 প্রান্ত হয়, তাহলে কালো সুতাটা এই পাশে হচ্ছে 3 হবে, ওই পাশে 5 হবে। এই যে দেখো, এই পাশে যদি 3 থেকে 5 হয়, এই যে 3 থেকে 5 হয়, তাহলে এটা 5 থেকে 3 হবে। এটা কেন হয় সেটার ব্যাখ্যা হচ্ছে এটার রাসায়নিক গঠন, যেটা এতক্ষণ আমরা পড়ছি যে 1 2 3 4 5, এই সাইডে যখন আসতেছে তখন কিন্তু এই 3 দিয়ে এটা শেষ হচ্ছে, সো এটা হচ্ছে 3, তাহলে 5 থেকে 3। বাট এই সাইডে গেলে এটা আবার উল্টে যায়, তো ওখানে 1 2 3, এখানে 3, এবং এখানে যখন আসে এটা তখন 5 হয়। ঠিক আছে? এটার ব্যাখ্যাটা জাস্ট দেখালাম, তোমরা এমনিতেও জানো যে এটা 3 থেকে 5 এবং 5 থেকে 3 প্রান্ত। এরপরে আমরা জানি যে ডিএনএর এই ছবিটা অনুযায়ী ডিএনএর বাহিরে সুগার এবং ফসফেট থাকে, এবং মাঝখানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে। সুগার এবং ফসফেট থাকে, মাঝখানে নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে। সেই কথাটাই বলতেছে, 2টি সূত্র, আমাদের সুগার এবং ফসফেট থাকে এবং মাঝখানে হচ্ছে ক্ষার থাকে। ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড, তো এটার মেরুদণ্ডটা হচ্ছে সুগার এবং ফসফেট। সিঁড়ির ধাপ, আমরা জানি যে এখানে প্রত্যেকটা ধাপ হচ্ছে এক একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারক দিয়ে তৈরি, যেটা হচ্ছে এটি অথবা জিসি। ফসফেট এবং ক্ষারকের অবস্থান কিভাবে একটা একটার সাথে যুক্ত আছে এখানে সেটা বলছে, যেটা নিয়ে এতক্ষণ অনেক কথা বলছি, এটা আর আমি এত ইন ডিটেলসে গেলাম না। সিঁড়ির ধাপ তো বলে দিছি, যুক্ত থাকে, তাই বাইরের দিকে শর্করা থাকে, ভেতরের দিকে কি থাকে সেটা গেল। নাইট্রোজেন ঘটিত ক্ষারক, কয় রকমের ক্ষারক থাকে সেটা, এর সাথে টি হয়, টি এর সাথে সি এর সাথে জি হয় সেটা, এর সাথে টি 2টা বন্ড দিয়ে, জি এর সাথে সি 3টা বন্ড দিয়ে থাকে সেটা বলেছে। এবং বেস জোড়ার দূরত্ব, আচ্ছা দূরত্বগুলো আমি বুঝাই দিই, দূরত্বগুলো খুবই নাইস, খুবই দারুণ দূরত্বের হিসাবগুলো যদি আমরা একটু খেয়াল করি,
আমরা যদি এইটাকে একটা পূর্ণ ঘূর্ণন ধরি, এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে, সবাই একটা কথা মনে রাখবা, হয় দৈর্ঘ্য আর্মস্ট্রংয়ে মনে রাখবা, না হলে ন্যানোমিটারে মনে রাখবা। দুইটাতে অ্যাট এ টাইম একটা জিনিস মনে রাখতে যাবা না। তুমি আগে নিজে ডিসাইড করবা তুমি কি ন্যানোমিটারে মনে রাখতে চাও নাকি আর্মস্ট্রংয়ে মনে রাখতে চাও, ঠিক আছে? তো তুমি যদি এইটাকে হচ্ছে, আমি আর্মস্ট্রংয়ে মনে রাখছিলাম, সো আমি আর্মস্ট্রং দিয়ে পড়াচ্ছি, কারণ আর্মস্ট্রংয়ে হচ্ছে একটু ঝামেলাটা আমার কাছে কম মনে হয়। তো আর আর্মস্ট্রং থেকে ন্যানোমিটার ছোট, সো আর্মস্ট্রংয়ে যা পড়বা ন্যানোমিটারে হচ্ছে প্রতিটার মাঝখানে একটা করে ডট মারবা। তো প্রথমে আর্মস্ট্রংয়ে আসি। আর্মস্ট্রংয়ে এইটার হচ্ছে দূরত্ব হচ্ছে 34 আর্মস্ট্রং, এবং একটা পূর্ণ ঘূর্ণনে 1 2 3 4 5 6 7 8 9 10 মোট 10টা নিউক্লিওটাইড থাকে। তার মানে প্রতিটা নিউক্লিওটাইডের মাঝের যে দূরত্ব সেটা 3.4 আর্মস্ট্রং হবে, এবং এটার যে ব্যাস সেটা হচ্ছে 20 আর্মস্ট্রং হবে। তাহলে এইরকম একটা দূরত্ব কত, মানে একটা মোয়ের ফুল দূরত্ব কত? 34 আর্মস্ট্রং। মোয়ের যে ছোট ছোট ধাপগুলো আছে, মানে এটা যদি মই হয়, এই মোয়ের যে ধাপগুলো আছে, এই ধাপগুলোর মাঝের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং, ঠিক আছে? আর এই মোয়ের যে এটা হচ্ছে 20 আর্মস্ট্রং, বুঝছো? ডান। এইটাকে জাস্ট 3.4, এটা একটা সবগুলোতে একটা করে পয়েন্ট দিবা, তাহলে দেখবা যে খুব সুন্দর করে ন্যানোমিটার পেয়ে গেছো এখন। এবং এইগুলাই কিন্তু ওই যে আমরা আবিষ্কারের এখানে যে পড়লাম, যে আমাদের ফ্র্যাঙ্কলিন যিনি ছিলেন, এই যে রোজালিন ফ্র্যাঙ্কলিন, উনি হচ্ছে কিন্তু এই দূরত্বগুলোর কথাই বলছিল। আচ্ছা, এরপরে হেলিক্সের ব্যাস 20, এটা বলে দিছি। মুখ্য এবং গৌণ খাঁজ, এটা অনেকে বুঝতে চাও না, এটা আমি বুঝাই। এটা খুবই সহজ একটা কনসেপ্ট, এটা এমন কঠিন কোনো কনসেপ্ট না। মুখ্য মানে কি বলো তো? মুখ্য মানে হচ্ছে মেইন খাঁজ, মানে যেই খাঁজটা বড়, যেই গর্তটা বড়। তোমরা খেয়াল করো তো, এখানকার গর্তটা বড় না, এখানকার কোণটা বড় না, এখানকার গর্তটা বড় না, আর এখানকার গর্তটা ছোট না। সো বড় গর্ত যেটা সেটা হচ্ছে মুখ্য খাঁজ, আর ছোট গর্ত যেটা সেটা হচ্ছে অমুখ্য খাঁজ, মানে সেটা হচ্ছে গৌণ খাঁজ, মানে প্রাইমারি গ্রুপ, মানে প্রাইমারি না, মেজর গ্রুভ অ্যান্ড মাইনর গ্রুভ। মেজর মানে হচ্ছে বড় এবং মাইনর মানে হচ্ছে ছোট, সো ছোট গ্রুভ, ঠিক আছে? ডান। এরপরে আমরা যেই জায়গাটাতে চলে আসছি সেটা হচ্ছে এইখানে 10টা নিউক্লিওটাইড থাকে, আমরা জানি প্রতিটা নিউক্লিওটাইডকে আমরা মোনো নিউক্লিওটাইড বলছি, দ্যাটস ইট, আর কিছু না। এবং ডিএনএর প্রতি প্যাচে মোট 25টা হাইড্রোজেন বন্ড থাকে। ওটা তুমি গুনে গুনে দেখতে পারো, ওটা 25টাই হবে, তোমার গোনার দরকার নাই, বইয়ে বলছে বিশ্বাস করে নাও যে এটা 25টা বন্ড থাকে। তোমরা ইন্টারে উঠে যারা পড়তে বসছো তারা অ্যাটলিস্ট রিয়েলাইজ করবা, সব কিছুর মধ্যে যদি ডুব দাও তাহলে পড়া মনে রাখার মধ্যে ডুব দেওয়ার আর টাইম পাবা না। এই কথাগুলো আজ থেকে জাস্ট 2 মাস পরে যারা বুঝবে ভালো, অনেকে বুঝবে 1 বছর পরে গিয়ে, তখন নিজেকেই দোষ দিবে, ঠিক আছে? যে তাহলে বাকিরা পরে কীভাবে, বাকিরা কি কনসেপ্ট ক্লিয়ার করে? বাবা সবার মাথা তো এক না, এটাও বুঝতে হবে, ঠিক আছে? ফাইন। এরপরে হচ্ছে এর আণবিক ওজন দিছে, এটা ইটস নট সো ইম্পর্টেন্ট, যেটা তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে রাসায়নিক গঠন নেওয়ার কোনো কথা বলছি না, যেহেতু রাসায়নিক গঠন আমি পড়াই ফেলছি। এরপরে ডিএনএর 2 টাইপের জিনিস আছে, একটু দেখাই দিই আমি। একটা হচ্ছে কাজ আছে, আরটা হচ্ছে জৈবিক গুরুত্ব, বা বিগত বছরগুলোতে সৃজনশীল প্রশ্নেও এসে গিয়েছে, ডিএনএকে বংশগতির বস্তু বলার কারণ কি, এটাও এসে গিয়েছে। সো ডিএনএতে বংশগতি বস্তু বলার কারণ কি, এটাও সুন্দর করে টপার্স ব্লুপ্রিন্টে লেখা আছে, একদম মানে যেভাবে তুমি অ্যান্সারটা লিখবা সেভাবে লেখা আছে। তো তোমরা কি করবা, তোমরা আমি সবসময় বলছি তোমরা কাজ যখন পড়বা ভেতরের লাইনগুলো জাস্ট রিডিং পড়বা, মেন পয়েন্টগুলো পড়বা। তো মেন পয়েন্ট যদি আমি একটু জাস্ট সামারাইজ করে দিই 2 মিনিট, কারণ এটা বেশি লং করার দরকার নাই। সেটা হচ্ছে ক্রোমোজোম গঠন। আমরা জানি যে ক্রোমোজোমে, গত ক্লাসে আমরা পড়েছি ক্রোমোজোমের ডিএনএ থাকে, এছাড়াও হচ্ছে ক্রোমোজোমে আরটা কি জানি থাকে, প্রোটিন থাকে। সো ক্রোমোজোমে মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ডিএনএ। সো ক্রোমোজোমের গঠন হিসেবে কাজ করে কিন্তু, মানে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে ডিএনএ। বংশগতির আণবিক ভিত্তি, মানে বংশগতির একদম ভিত্তি হিসাবে কাজ করবে হচ্ছে ডিএনএ। বৈশিষ্ট্য ধারক এবং নিয়ন্ত্রণ, এটা বৈশিষ্ট্য ধারণ করবে এবং বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। বৈশিষ্ট্য স্থানান্তর করবে,
বৈশিষ্ট্য প্রকাশ করবে, ধারণ করছে, নিয়ন্ত্রণ করছে, স্থানান্তর করছে, প্রকাশ করছে, সকল কাজ করবে। মিউটেশন, ডিএনএই মূলত মিউটেশন হয়, মানে ডিএনএতেই পরিবর্তনটা হয় এবং সেই পরিবর্তনের কারণে পুরো জীবটাই পরিবর্তিত হয়। ওইটা এমন না যে জীবের এখানে হট করে চামড়া পরিবর্তন হয়েছে, মেন কথা হচ্ছে ডিএনএ পরিবর্তন হয়েছে, যার ফলে চামড়া পরিবর্তন হয়েছে। ডিএনএ মেরামত, ডিএনএ কোনো অংশে যদি ঝামেলা হয় ডিএনএ আবার নিজেই এটা মেরামত করে, মানে ওর নিজের সিস্টেমই এটা আছে। প্রতিলিপন এবং জাতিসত্তা রক্ষা, ডিএনএ একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, এভাবে অনেকগুলো ডিএনএ তৈরি হয়, যেটা আমরা নেক্সট ক্লাসেই পড়বো। ডিএনএ রেপ্লিকেশন, এই পদ্ধতিটা পড়বো আমরা। তো ওইখানে আমরা দেখব যে এই রেপ্লিকেশনের কারণে আমার মায়ের বৈশিষ্ট্য, বাবার বৈশিষ্ট্য, সবার বৈশিষ্ট্য হচ্ছে আমার মধ্যে স্থানান্তরিত হয়। এরপর হচ্ছে শনাক্তকরণের ভূমিকা। ওই যে বললাম আমি যে আমার বাবার মেয়ে, এটা তো জানতে পারবো এই শনাক্তকরণের মাধ্যমে। সংকেত প্রেরণ, ডিএনএ হচ্ছে সংকেত প্রেরণ করে। তোমরা জৈবিক তাৎপর্য এবং গুরুত্ব যদি পড়ো, এখানে এমন কিছুই পাবা না যেটা তোমাদের অজানা, সবগুলো হচ্ছে সেম কথাই এখানে বলা আছে। ঠিক আছে, ওকে, ডান। এতক্ষণ পর্যন্ত যা যা পড়িয়েছি বুঝেছো কিনা আমাকে একটু প্লিজ বলবা। আমরা আমাদের ক্লাসের লাস্ট টপিকে চলে যাবো। আমি ভাবছিলাম ক্লাস আরও লম্বা হবে, বাট কেবল 1 ঘন্টাই হয়েছে ক্লাস। আমাদের জাস্ট একটা ছোট্ট টপিক বাদ আছে, সেটা হচ্ছে আরএনএ। আসলে ব্যাপারটা কি জানো, তোমরা অনেক কিছু পড়তেছো আজকে, কিন্তু একটাই পার্থক্য হয়ে যাচ্ছে যে তোমরা জিনিসগুলো এতটা গুছায়ে পড়তেছো যে মানে এত বড় একটা টপিক তোমরা এত কম সময়ের মধ্যে পড়ে ফেলাতে পারছো। একইভাবে তোমরা যখন মেমোরাইজও করবা তখন দেখবা যে হচ্ছে অল্প সময়ের মধ্যে তোমরা মেমোরাইজও করে ফেলাতে পারছো। ঠিক আছে, সো সবাই আমাকে একটু বলো যে এখন পর্যন্ত যা যা পড়ছো অল ক্লিয়ার আছে কিনা। এইটা এক্সপেকটেশন রাখো না যে আপু এখন আমাকে ধরবে আর আমাকে সব পারতে হবে, না, তুমি বুঝছো কিনা দ্যাটস এনাফ। এসএসসি আর এইচএসসির পড়াশোনা অনেক আলাদা, হ্যাঁ। সো আস্তে আস্তে এইগুলোর মধ্যে হ্যাবিচুয়েট করতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইনিউক্লিওটাইড অ্যান্ড পলিনিউক্লিওটাইড, এটা এখনো বুঝো নাই। ডাইনিউক্লিওটাইড মানে দুইটা নিউক্লিওটাইড এখানে আসছে, যোগ হয়েছে ডাইনিউক্লিওটাইড, ডান। 2-এর বেশি হলে, 3 হলে, 4 হলে, 5 হলে, 10 হলে, 100 হলে, 200 হলে, 1000, 1 কোটি হলে, দে আর কল্ড পলিনিউক্লিওটাইড। 2-এর বেশি থেকে তুমি যেই সংখ্যায় গুনবা না কেন, দে আর কল্ড পলিনিউক্লিওটাইড। আর যদি একটা নিউক্লিওটাইড হয়, দিস ইজ কল্ড মোনোনিউক্লিওটাইড। ওকে, ঠিক আছে। এই নিজেদের মধ্যে আবার কথা বলার সুযোগ পাও কোথায় তোমরা, হ্যাঁ? ম্যাম ক্লাস ইজ লং, 1 ঘন্টার ক্লাস তোমাদের লং, তাই না? হ্যাঁ, 1 ঘন্টার ক্লাস লং, নাইস টু নো 1 ঘন্টার ক্লাস তোমাদের কাছে লং, ভেরি নাইস টু নো। মনে থাকবে, ঠিক আছে? 1 ঘন্টার ক্লাস তোমাদের কাছে লং, মনে থাকবে আমার। ঠিক আছে, 1 ঘন্টার ক্লাস তো ক্লাস 6-এর বলো বাইনও করে। এখন ইন্টারে উঠছো, মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস করবা না? আমি কিন্তু 1.5 ঘন্টার বেশি 1 সেকেন্ডও ক্লাস নেই না, কোনো কারণে 5-10 মিনিট এদিক ওদিক তো অভাবে ধরা যায় না, সেটা ছাড়া। ওকে, ফাইন। আমরা এখন খুবই ছোট টপিক পড়বো। আমি তোমাদেরকে সবসময় বলি ডিএনএ পড়ছো, আজকে আবার নিউক্লিক অ্যাসিডও পড়ছো, দ্যাট মিনস তুমি আরএনএ এমনিই পড়ে ফেলছো। আরএনএ পড়া তোমার এমনিই ডান, ঠিক আছে? আর যে অংশ ডান না, সেই অংশ এতটুকু জায়গার মধ্যে নিয়ে চলে আসছি, সে অংশ এমনিই ডান হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। সো ডিফারেন্স বিটুইন ডিএনএ আর আরএনএ তো যে এখন পড়বা, দেখো তো আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখানে কি কি থাকে সেটা বলেছে। আরএনএ হচ্ছে শতকরা 90% পাওয়া যায় হচ্ছে সাইটোপ্লাজমে, বাকি 10% হচ্ছে আমরা নিউক্লিওলাসে পাই মেনলি। তাহলে আরএনএটা নিউক্লিয়াসের বাহিরে পাওয়া যায়, ডিএনএটা নিউক্লিয়াসের ভেতরে বেশি পাওয়া যায়, নিউক্লিয়াসের বাহিরেও ডিএনএ পাওয়া যায়। বাট তার মানে একটা জিনিস বুঝতে হবে, ডিএনএ এবং আরএনএ নিউক্লিয়াসের বাহিরে ভেতরে বলে কোনো কথা নাই, এরা সব জায়গায় থাকে। তবে ডিএনএ বেশি থাকে নিউক্লিয়াসে, আরএনএ বেশি থাকে নিউক্লিয়াসের বাহিরে। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচারটা খুবই সিম্পল। আর যদি ছবি আসে সেটা কোনটা আঁকবা আমি সেটাও একটু দেখাই দিই। ছবিটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্টে দেওয়া হয় না, এটা আমিও বলে দিচ্ছি। ছবি কোনটা আসে আমি আঁকবা, আমি এটা একটু দেখাই দিচ্ছি। এই যে এই কোনো ছবি তোমাদের প্র্যাকটিস করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এইটা কিন্তু টিআরএনএর ছবি, এটা কিন্তু আরএনএর ছবি না এই ছবিটা, হ্যাঁ, এটা কিন্তু টিআরএনএর ছবি। খেয়াল করো সবাই, যদি টিআরএনএ বলে তাহলে এটা এমআরএনএর ছবি, আর যদি আরএনএ বলে পার্টিকুলারলি
একটু খেয়াল করবা, এখানে যেটা আরএনএ অণুর একাংশ বলে দেওয়া আছে বা এই যে আমাদের ডিএনএ এখানে দেওয়া আছে, এগুলো কোনোটাই আসলে আরএনএর ছবি না, অ্যাটলিস্ট আরএনএর ভৌত গঠনের ছবি না। আরএনএর ভৌত গঠনের ছবি বললে তোমরা জাস্ট যেটা এসএসসিতে শিখছিলা, যে জাস্ট একটা জিনিস এইভাবে, এই যে এইভাবে যে পেঁচিয়ে তোমরা আঁকছিলা না, এইভাবেই তোমরা এঁকে দিবা, এইভাবে, ঠিক আছে? দিস ইজ কল অ্যাকচুয়ালি দ্য আরএনএ। যদি আরএনএর ছবি আসে, আরএনএর ভৌত গঠন ব্যাখ্যা করো আসে, দেন ওই যে এ, তারপর টি তো থাকবে না, ইউ সি জি, এগুলা হচ্ছে লিখে দিও। ওকে ফাইন, মানে সহজে এঁকো, কঠিন করে আঁকার দরকার নেই আরএনএর ভৌত মানে আরএনএর গঠন বর্ণনা করে আসলে। তবে কেউ কেউ চাইলে, আমি এটাও বলে দিচ্ছি, কেউ কেউ চাইলে এই ছবিটা আসতে পারো যদি গঠন আসে, ভৌত গঠন না এসে যদি গঠন আসে এই ছবিটা আঁকতে পারো, বাট সেক্ষেত্রে এত চিহ্নিত করার দরকার নাই। তুমি জাস্ট হচ্ছে এইভাবে ক্ষারক আঁকবা, এইভাবে হচ্ছে সুগার আঁকবা, এইভাবে এখানে ফসফেট দেখাবা, আবার সেমন ওইটার ফসফেটের সাথে ওইটা দিয়ে ক্ষারক সুগার ফসফেট, জাস্ট ওইটাই দেখাবা। এটা যে নিউক্লিওটাইড যখন পড়াইছি ওইটা দেখালেই হবে। বাট এটা এত মানে ইন ডিটেলস, মানে একদম এন কোথায় আছে, ও কোথায় আছে, এস কোথায় আছে, সি কোথায় আছে, এত তোমার দরকার নেই। তুমি জাস্ট একটা অবয়ব দেখাবা, অর্থাৎ এই যে, অর্থাৎ শুধুমাত্র এইরকম এরকম, এই যে এরকম এরকম, দেন এখানে তুমি ইচ্ছা করলে গোল একটা দিতে পারো যে এটা ফসফেট, ডান। আবার এখানে সেম, এটা হচ্ছে একটা ফসফেট, ডান। এত কঠিন ভার্সন আঁকতে হবে না, ঠিক আছে? এই যে এইভাবে, এবং এখানে তুমি চিহ্নিত করে দিবা যে এখানে এস, এটা এন, এটা পি, ডান সাইডে লিখে দিবা এন মানে কি, এস মানে কি, পি মানে কি, শেষ। এইভাবে চারটা আঁকবা, এই যে একটা পিউরিন দিয়ে, একটা পাইরিমিডিন দিয়ে, একটা পিউরিন দিয়ে, একটা পাইরিমিডিন দিয়ে। ওকে, সো তুমি তোমার বেশি এফোর্ট এখানে দিবা না, আমি কিন্তু এটা আগেই ওয়ার্ন করে দিচ্ছি। আচ্ছা, এটা এক সূত্রক, এরা নিউক্লিওটাইড দিয়ে গঠিত, 4 রকমের নিউক্লিওটাইড এখানে থাকবে যেরকম, এবং নিউক্লিওটাইড হচ্ছে 3টা জিনিস দিয়ে তৈরি হয়, তোমরা এগুলো সব পড়ে ফেলাইছো অলরেডি। ফসফোডাইস্টার বন্ধন, এখানে যে নিউক্লিওটাইড গঠন হয় সেগুলো হচ্ছে ফসফোডাইস্টার বন্ধন দিয়ে গঠন হয়, এটা আমরা আগেও জানি যে নিউক্লিওটাইড গঠনের যে বন্ধনটা সেটার নাম হচ্ছে ফসফোডাইস্টার বন্ধন। সো কার সাথে কে যোগ হচ্ছে আর কি বন্ধন দিয়ে যোগ হচ্ছে সেগুলো মার্ক করলেই হবে। এরা কুণ্ডলিত অবস্থায়ও থাকতে পারে, আমরা মনে করি যে আরএনএ মেবি এরকমই থাকে, বাট না, ও কিন্তু এরকমভাবে প্যাঁচায় পুচায়ও থাকতে পারে, ঠিক আছে? হেয়ারপিন লুপ, অনেক সময় আরএনএ লুপ তৈরি করে, অর্থাৎ লুপ মানে এই যে এরকম, লুপ মানে হচ্ছে এরকম একটা ফাঁস, এই যে এরকমভাবে একটা ফাঁস, এই যে দেখো এখানে একটা ময়লা কাপড় আছে, ঠিক আছে? এটা জানি না পাবলিকলি দেখানো ঠিক হচ্ছে কিনা, এই যে দেখো এটা হচ্ছে একটা স্যান্টো গেঞ্জি, এটার হচ্ছে এই যে এটাকে লুপ বলে, ঠিক আছে? একদম সহজে যেটা হয় সেটা দেখাই দিলাম। আচ্ছা, সো এই যে কোনো কোনো আরএনএ অণুর একাধিক গঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ থাকতে পারে, যেরকম হেয়ার পিনে যেরকম লুপ থাকে, এই যে কালো কালারের যে পিনগুলো আছে সেটা, সেই লুপ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব আরএনএর প্রকারভেদে। সো সেম আরএনএর যে প্রকারভেদ আছে এটা বইতে বিশাল বড় করে বিশাল তামঝাম করে দেওয়া, আমরা এটাকে খুবই একটা সিম্পলিফাইড এবং শর্টার ভার্সনে পড়ব, যেন এইটা আমাদের কাছে কোনো প্যারা নামই না হয়। খেয়াল করি একটু, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ, ফুল ফর্মটা খেয়াল করি। ট্রান্সফার আরএনএ মানে যে কিছু স্থানান্তর করবে, কোনো একটা কিছুকে যে ট্রান্সফার করবে। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ, অর্থাৎ যে কোনো কিছু বার্তা দিবে বা যে কোনো কিছু মেসেজ দিবে। রাইবোজোমাল আরএনএ মানে হচ্ছে যে রাইবোজোমে থাকবে যে আরএনএ, মনে পড়ে রাইবোজোম পড়ার সময় পড়ছিলাম, সেটাকে বলি রাইবোজোমাল আরএনএ। তারপরে জেনেটিক আরএনএ মানে যে আরএনএ বংশগতীয় উপাদান হিসেবে কাজ করবে, যেরকম ডিএনএ বংশগতীয় উপাদান হিসেবে কাজ করে, বাট কখনো কখনো ডিএনএ না থাকলে আরএনএও কিন্তু বংশগতীয় উপাদান হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? এরপরে হচ্ছে মাইনর আরএনএ। মাইনর আরএনএ মানে হচ্ছে একদম মানে মাইনর, ক্ষুদ্র, ছোট্ট আরএনএ, একে আমরা নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, এগুলো বিভিন্ন নামে ডাকতে পারি, ইভেন এটাকে আমরা রাইবোজোম নামেও ডাকতে পারি, মাইনর আরএনএটাকে, একদম ছোট্ট একটা আরএনএ, ঠিক আছে? আচ্ছা, অবস্থান এবং উৎস, অর্থাৎ কোথা থেকে এটা তৈরি হয় এবং কোষে এদের পার্সেন্ট, এটা কোষে 15%, এটা কোষে 5 থেকে 10%, সবচেয়ে কোষে বেশি থাকে হচ্ছে আরআরএনএ 80 থেকে 90%। আচ্ছা,
উৎস এবং স্থান দেখি। ট্রান্সফার আরএনএ ডিএনএ থেকে সৃষ্টি হয়, সাইটোপ্লাজমে অবস্থান করে। মেসেঞ্জার আরএনএও ডিএনএ থেকে সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে অবস্থান করে। এবং রাইবোজোমাল আরএনএ অবশ্যই রাইবোজোমে অবস্থান করবে। এবং জেনেটিক আরএনএ, যেটা আমি বললাম ভাইরাসের ক্ষেত্রে, ভাইরাসে অনেক সময় আমাদের হচ্ছে ডিএনএ না থেকে আরএনএ থাকে, অথবা আরএনএ না থাকলে ডিএনএ থাকে। তো যখন ডিএনএ থাকে না তখন আরএনএটাই ভাইরাসের বংশগতি বস্তু হিসেবে কাজ করে। মাইনর আরএনএ সাইটোপ্লাজমীয় এবং নিউক্লিয় আরএনএ হিসেবে কিন্তু এটা থাকতে পারে। ডান। এরপরে আমরা যদি এটা একটু গঠন দেখার চেষ্টা করি, এই সবগুলো আরএনএর যদি আমরা একটু গঠন দেখার চেষ্টা করি, আচ্ছা একটু খেয়াল করি। প্রথমে আমরা যে আরএনএটাকে দেখছি ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএর যে গঠনটা আছে, আমরা ট্রান্সফার আরএনএর একদম গঠন চিত্র আলাদা করে শিখব। অনেক বছর আগের কথা, যখন এই ট্রান্সফার আরএনএটা কখনোই পরীক্ষায় আসতো না। এইটা ঢাকা ইউনিভার্সিটিতে, মানে ওই যে আমারই ডিপার্টমেন্টের কথা আমি বলতেছি, আমার ডিপার্টমেন্টে অনার্সের একটা কোর্সে মানে গিয়ে আমরা জানতে পারি যে ট্রান্সফার আরএনএর গুরুত্ব অনেক বেশি, এবং আলাদা করে ট্রান্সফার আরএনএ নিয়েই বলা চলে একটা কোর্স আছে। জিনিসটা কিছুটা এমন, মানে ওই কোর্সের 50% to 60% পড়াশোনাই ট্রান্সফার আরএনএ নিয়ে। এরপর থেকেই মানে আমাদের ডিপার্টমেন্টের সিলেবাসে যখন এইটা একটু খুব মানে ইম্প্যাক্টফুলভাবে মার্চ করা হয়, তখনই এই হাসান স্যারের বইতেও সেম এই টিআরএনএর কনসেপ্টটা হচ্ছে মার্চ করা হয়। এবং তারপরে কয়েক বছর টিআরএনএর গঠন আলাদা করে ছবি আঁকতে এবং লিখতে এসেছে। টিআরএনএর গঠন মানে আমি যখন প্রথমবার অনার্সে শিখছি, আমার জন্যই বেশ এটা মাথার উপর দিয়ে গেছিলো, বাট আমি খুবই সিম্পলিফাই করে আজকে এটা শিখাবো। তো এখানটায় আমরা গঠন দেখতেছি না টিআরএনএর, কারণ আমরা এটা পরে আলাদা করে পড়বো। আচ্ছা, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, এটা খুবই সহজ। এটা হচ্ছে জাস্ট এরকম একটা স্ট্রাকচার, যেটা 3 এবং 5 প্রাইম প্রান্ত থাকে। তো এই যে 5 হচ্ছে ওর লিডার প্রান্ত এবং 3 প্রাইম হচ্ছে ওর ট্রেইলার প্রান্ত, এবং মাঝখানে হচ্ছে কোডিং অঞ্চল থাকে। তোমাদের কোডিং নিয়ে অনেক কনফিউশন আছে। কোডিং মানে হচ্ছে যে কোনো কিছু কোড করে। সবাই আমরা প্রোগ্রামিং বুঝি, প্রোগ্রামিংয়ে কোডিং করতে হয় সেটা বুঝি। কোডিং করে কি হয়, একটা প্রোগ্রামে যখন কোডিং করা হয় তখন প্রোগ্রামার বলে দেয় যে এমন হইলে তুমি এমন করবা, এটাকেই কোডিং বলে। আমাদের কোষের মধ্যেও এইটা প্রোগ্রাম করে দেওয়া হয়, এমন হলে তুমি এমন করবা, দ্যাটস কল্ড কোডিং। ডান। অত্যন্ত ক্ষণস্থায়ী লম্বা চেনের মতো, এটা খুবই ক্ষণস্থায়ী এবং এটা হচ্ছে লম্বা চেন, এটা ছবিটা বইতে আছে। এরপর হচ্ছে আরআরএনএ। আরআরএনএ সম্পর্কে আমরা রাইবোজোমের সময় অনেক কথা বলছি যে এটা অনেক বেশি স্থায়ী, এটা অনেক বেশি পরিমাণে থাকে, এটা অদ্রবণীয় আরএনএ। এটার প্রোটিনের সাথে যুক্ত হয়ে রাইবোনিউক্লিয় প্রোটিনও তৈরি করতে পারে। এরপরে হচ্ছে যেই জেনেটিক আরএনএ, এটা তো ডিএনএ না থাকলে আরএনএ থাকে, সেটা কাজ করে। আর এটা ক্ষুদ্র আরএনএ প্রোটিনের সাথে মিশে এনজাইম তৈরি করে। তাহলে প্রধান কাজটা কি আমি অলরেডি বলে দিছি, ট্রান্সফার আরএনএ হচ্ছে ট্রান্সফার করে। তো জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা। আমি এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করি। ডিএনএ আরএনএতে রূপান্তরিত হয়, আরএনএ প্রোটিনে রূপান্তরিত হয়। তার মানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে আরএনএ যখন প্রোটিনে রূপান্তরিত হচ্ছে, তখন আরএনএ কিন্তু মেসেজকে ক্যারি করছে। তো মেসেজ ক্যারি করা মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ সেই মেসেজগুলোকে ক্যারি করে, এবং তারা কিন্তু পার্টিকুলার একটা মেসেজ ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত ট্রান্সফার করে। সো ট্রান্সফার আরএনএ বলি, মেসেঞ্জার আরএনএ বলি, এদের কাজ হচ্ছে কোডিং করা। কোডিংটা কি? কোডিংটা হচ্ছে কোনো একটা কিছুকে মানে একটা থামস অফ রুল, যে এই এই ঘটনা ঘটবে, কিরকম তন্দ্রার চুলের রং কালো হবে, এটা কোড করে বলা আছে। জাস্ট যখন তন্দ্রার চুল তৈরি হওয়ার সময় আসবে, তখন তন্দ্রার চুল ওরা কালো ঠাস 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 বানায় ফেলবে। দ্যাটস কল্ড কোডিং করা। একদম মানে জাস্ট একদম ডুপ্লিকেট। ইভেন এই বায়োলজির এই কনসেপ্ট থেকেই পরে হচ্ছে ইয়ের কনসেপ্টে সেম এই কোডিং কথাগুলো গেছে, বা দুটো সেম কনসেপ্টই মানে বিল্ড করে। এই যে প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টটা, সেটা যে একজন প্রোগ্রামার বলে দেয় যে ওয়েবসাইটে এমন ক্লিক করার পরে এমন আসবে। কেউ যদি 2+2 বলে, তাহলে এইভাবে এটাকে যোগ করে এটাকে 4 বলতে হবে। এই সেম কথাটাই আমাদের কোষের মধ্যেও ঘটে।
এই যে প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়। বার্তা মানে যে হ্যাঁ প্রোটিন তৈরি করো, এই মেসেজটাও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, মেসেঞ্জার আরএনএ এই কাজটা করতেছে। এবং এমআরএনএ মানে সরি টিআরএনএ ট্রান্সফার আরএনএ সেইগুলাকেই ট্রান্সফার করতে হেল্প করতেছে। আমরা যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া এবং লাস্টের ক্লাসগুলোতে, লাস্টের দুটো ক্লাসে আমরা যখন জেনেটিক, জিন, কোডন এগুলো শিখবো, তখন এগুলো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টগুলো। এই জন্যই আমরা এখন টিআরএনএটা শিখছি। তো রাইবোজোম গঠনে সাহায্য করে, আর রাইবোজোম গঠনে যে সাহায্য করে সে অবশ্যই প্রোটিন তৈরিতে সাহায্য করবে। আর এরা তো ভাইরাসের বংশগতি হিসেবে কাজ করে, এরা এনজাইম হিসেবে কাজ করে। ডান, খুবই সহজ, এখানে একদম সহজ করে লেখা আছে। বইতে এইগুলো হচ্ছে মানে বেশ সুন্দর করে লেখা ছিল, সেটারই আরও সুন্দর ভার্সন হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, আচ্ছা এইবার আমরা হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএর স্ট্রাকচারটা পড়বো। ওই যে ডান সাইডে দেখতে পাচ্ছ ট্রান্সফার আরএনএর ছবি। তো বিজ্ঞানী আর হলি উনি হচ্ছে ক্লোভার লিফ মডেল প্রদান করেন। আমি যদি নামটা মেবি ভুল করি নাই আশা করি, তারপর আমি তোমাদের একটু বইটা দেখাই দিচ্ছি। এই যে খেয়াল করছো এই যে ছবিটা আমাদের, তো এখানে ক্লোভার লিফ মডেল পরীক্ষা একদম উল্লেখ করে আসবে। আরএনএর ক্লোভার লিফ মডেল বর্ণনা করো অথবা টিআরএনএ মডেল বর্ণনা করো, মানে টিআরএনএর গঠন বর্ণনা করো, তখন এই ছবি সহ এই চিত্র এঁকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখি। আচ্ছা এই ছবিতে আমরা খুবই পার্টিকুলারলি দেখতে পাচ্ছি এখানে 4টা লুপ আছে। এতক্ষণে তোমাদের অবশ্যই লুপ বোঝে যাওয়ার কথা। এই যে এইগুলো হচ্ছে লুপ, এই যে গোল্লাগুলো লুপ, একটা লুপ, দুইটা লুপ, তিনটা লুপ, 4টা লুপ। সো 4টা লুপ বা ফাঁস থাকে এবং 5টা বাহু থাকে। কি কি 5টা বাহু আমি একটু খেয়াল করে দেখাই। এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু। 5টা বাহু এবং 4টা ফাঁস থাকে। 5টা বাহু এবং 5টা ফাঁস এ কারণেই হয় নাই, কারণ এখানে যে অ্যামিনো অ্যাসিড যে বাহুটা আছে, এই বাহুটা হচ্ছে এক হেলিক্সের, মানে এক সূত্র, এটা দ্বিসূত্রক না। এই যে অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির স্থান, এই জায়গাটাতে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি হয়। তোমরা এখন রিলেট করতে পারছো যে আরএনএ কিভাবে প্রোটিন তৈরি করে? এখন কি বুঝতে পারতেছো? কারণ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলেই কিন্তু প্রোটিন। তো এই যে অ্যামিনো অ্যাসিড যেখানে লাগবে, এটা কিন্তু ইন্ডিকেট করছে যে টিআরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড তৈরি করে, তার মানে টিআরএনএ প্রোটিন তৈরি করে। ঠিক আছে? আচ্ছা, সো এই যে এই জায়গাটা অ্যামিনো অ্যাসিড সংযুক্তির যে স্থান, এই যে লেখাটা আছে, আমি একটু খেয়াল করি। তো অ্যামিনো অ্যাসিড বাহু, এটা হচ্ছে আমাদের এরকম এক বাহু। এরপরে আমরা দেখতে পাচ্ছি টি বাহু, ডি বাহু, অতিরিক্ত বাহু এবং অ্যান্টিকোডন বাহু। আপু অ্যান্টিকোডন কি? কোডনের বিপরীত কথা হচ্ছে অ্যান্টিকোডন। তুমি অনেকটা ধরে নিতে পারো কোডন যা বলবে অ্যান্টিকোডন তার অ্যান্টি কথা বলবে বা বিপরীত কথা বলবে। ঠিক আছে? তোমাদের যাদের মনে হবে যে আপু এই টার্মগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি যখন অনার্সে পড়ছি, 3rd ইয়ারে এই কনসেপ্টগুলো প্রথম পড়ছি, তখনই তো আমার মাথার উপর দিয়ে গেছে। তো তোমরা ফর দ্য ফার্স্ট টাইম পড়ছো না, তোমাদের তো একটু কষ্ট হবে। ঠিক আছে? এটাকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে, কারণ এটাই ইন্টার লাইফ। ওকে, ডান। আচ্ছা, সো প্রথমে আমরা একদম সিম্পল ভার্সনে যাই। আমরা সিম্পল ভার্সনটা এটাই যে আমাদের 5টা হচ্ছে বাহু থাকবে আর 4টা ফাঁস থাকবে। এরপরে আমরা কি করব? ওই 5টা বাহুর নাম মুখস্থ করব। একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু, একটা টি বাহু, একটা টি বাহু, ডি বাহু, একটা অতিরিক্ত বাহু, আরটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু। আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি, প্রাথমিকভাবে টিআরএনএ এক সূত্র এবং লম্বা চেইনের মতো থাকে, কিন্তু পরে এটা ভাঁজ হয়ে যায় এবং 4টা জায়গায় ওরা ফাঁস তৈরি করে। এই যে একটা জায়গা, দুটো জায়গা, 3টা জায়গা, 4টা জায়গা, 4টা জায়গায় ওরা হচ্ছে ফাঁস তৈরি করে। দেখছো খেয়াল করে? আচ্ছা, অ্যান্টিকোডন ফাঁস আমরা নিচে দেখতেছি, এই যে
এটা হচ্ছে অ্যান্টিকোডন ফাঁস। এই যে এখানেও 3টা দাঁত আছে, এখানেও 3টা দাঁত আছে। এই দাঁত কিন্তু 3টাই থাকতে হবে, কারণ জেনেটিক কোডনও 3টা বিশিষ্ট হয়। আসলে জেনেটিক কোডন যদি আমরা আগে পড়ে ফেলতাম আমাদের জন্য এটা বোঝা ইজি হতো, বাট জেনেটিক কোডন আমরা সবার লাস্টে পড়বো এই চ্যাপ্টারের। তো কোডন মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমি যদি বলি AUGC, এই 3-4টা জিনিস নিয়ে আমাদের আরএনএ তৈরি। এর মধ্যে থেকে যে কোনো 3টা, সেটা হতে পারে AAA, হতে পারে ACC, হতে পারে CCA, হতে পারে UAG, হতে পারে GAC, যেভাবে ইচ্ছা লেখো, এগুলোই এক একটা জেনেটিক কোডন। এরকমই একটা কোডন এখানে আছে ACC, দেখছো? আচ্ছা, সো অ্যান্টিকোডন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যান্টিকোডন ফাঁস, যা এমআরএনএর কোডনের সাথে মুখোমুখি বন্ধন করতে পারে। দ্যাট মিনস এইখানে এমআরএনএ বসে। এমআরএনএর একটা অঞ্চল থাকে, আমরা আগেই পড়ছি, যেটা হচ্ছে কোডন অঞ্চল। সেই এমআরএনএর কোডন অঞ্চল টিআরএনএর অ্যান্টিকোডন অঞ্চলের সাথে বসে। আমরা যখনই বললাম যে ট্রান্সফার আরএনএ, আমরা যখনই বললাম মেসেঞ্জার আরএনএ, একটা জিনিস বুঝতে হবে, মেসেজকে কিন্তু আমরা ট্রান্সফার করতেছি। সো টিআরএনএ এবং এমআরএনএ এরা হচ্ছে একই সুতার 2 মালা, বা একই মালার সুতা, সেম কথা, একই জিনিস, এক কথাই, ঠিক আছে? একই কয়েনের 2 পিঠ, এক কথাই। তো যেখানে আমি বলতেছি অ্যান্টিকোডন, এটা মূলত এমআরএনএর কোডন বসার অঞ্চল। অ্যান্টিকোডন 3টি বেজ নিয়ে অ্যান্টিকোডন তৈরি হয়। আমরা নিচে দেখতে পাচ্ছি 3টা বেজ নিয়ে, আচ্ছা ডাবল আসছে, একটা প্রথমটা কাটে দাও। অ্যামিনো অ্যাসিড সাইট, আমরা উপরে এখানে ACC, এটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড সাইট। এরা কিন্তু এক সূত্রক। কেন? আমরা দেখতেছি না এটা এক সূত্রক, বাকিগুলো তো 2 সূত্রক। এই যে 1 সুতা 2 সুতা 1 সুতা 2 সুতা, এই যে 1 সুতা 2 সুতা 1 সুতা 2 সুতা 1 সুতা 2 সুতা 1 সুতা 2 সুতা, শুধুমাত্র এইটা কিন্তু আমাদের 1 সুতা। বিপরীত অবস্থান, খেয়াল করছি এইটার এইটা একদম বিপরীতে অবস্থান করছে। ওইটা উপরে হইলে এটা একদম নিচে, এদের অবস্থানটা একদম বিপরীত। কোডন আর অ্যান্টিকোডনের অবস্থান সবসময় বিপরীত। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমরা যে এখানে ভাবতেছি যে এইখানে যদি আমার AGCU AAA থাকে, তাহলে দুনিয়ার সব টিআরএনএ এইভাবেই তৈরি হবে না। এক এক টিআরএনএ এক এক রকম সিকোয়েন্স দিয়ে তৈরি হবে, বেস সিকোয়েন্স মানে AGCU দিয়ে তৈরি হবে, যেটাকে আমরা আলটিমেটলি বলতেছি যে বেস সিকোয়েন্সের পার্থক্যর কারণে এদের রাসায়নিক গঠনও পার্থক্য হবে এবং টিআরএনএর পার্থক্য হবে। এক একটা টিআরএনএ বেস সিকোয়েন্স এক এক রকম হবে। বেস সিকোয়েন্স ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে সঠিক টিআরএনএ অ্যামিনো অ্যাসাইল এনজাইম সঠিক অ্যামিনো অ্যাসিড নির্ণয় করে। আমি তোমাদেরকে একটু মেনশন করতে চাই, এই পুরো পড়াটা এখন যে লাইনটাতে চলে আসছি, এখান থেকে পড়াটা হচ্ছে ট্রান্সলেশনের অংশ। অর্থাৎ কিভাবে এমআরএনএ একটা প্রোটিন তৈরি করে বা অ্যামিনো অ্যাসিড তৈরি করে, এবং সেখানে কি অ্যামিনো অ্যাসিডের এনজাইম লাগে, যেরকম এই যে অ্যামিনো অ্যাসাইলিং এনজাইম লাগে, এটা হচ্ছে সেই অংশ যেটা অ্যাকচুয়ালি আমরা যখন ট্রান্সলেশন পড়ব তখন এটা আমরা আর একটু বিস্তৃতভাবে বুঝতে পারবো যে কিভাবে টিআরএনএর অংশগুলোতে আমাদের রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরি করছে, এখানে টিআরএনএ কিভাবে কাজ করছে, এখানে মেসেঞ্জার আরএনএ কি ভূমিকা পালন করছে, ওই জায়গাটাতে আমরা একটু ডিটেলসে বুঝতে পারবো এই কনসেপ্টগুলা। হ্যাঁ, ওকে। সো এখানে আমাদের এই বিভিন্ন সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, এই এনজাইমগুলো হেল্প করবে। নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য নির্দিষ্ট টিআরএনএ হচ্ছে নির্দিষ্ট এনজাইম দিয়ে হেল্প করে করে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড তৈরি করে, মানে প্রত্যেকটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য আলাদা এনজাইম, আলাদা টিআরএনএ এভাবে থাকবে এবং সেগুলো আলাদা আলাদা করে আমাদের আলাদা আলাদা এনজাইম তৈরি করবে, মানে আলাদা আলাদা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। টিআরএনএ শনাক্তকরণ এটা দরকার নাই, হচ্ছে টিআরএনএ সুনির্দিষ্ট আকৃতি এবং রাসায়নিক গঠন দ্বারা শনাক্ত, এবং হচ্ছে এনজাইম সাবস্ট্রেট স্পেসিফিক, এগুলো একটু বুঝতে হবে। এনজাইম সাবস্ট্রেট এই টার্মগুলো আমরা পরে আবার পাবো। টিআরএনএ এবং অ্যামিনো অ্যাসাইল এনজাইমের সম্পর্ক এনজাইম সাবস্ট্রেট স্পেসিফিসিটির একটি সুন্দর উদাহরণ। আমি তোমাদেরকে আবারও মেনশন করতেছি, টিআরএনএর যে একদম বেসিক কনসেপ্টটা
তোমরা আপাতত সেটা পড়বা। সেই কনসেপ্টটা কোনটা, আমি জাস্ট এটা আমি কিন্তু ইচ্ছা করলে এগুলো বোর্ডে নাও দেখাতে পারতাম, বাট আমি চাই না যে তোমরা বই পড়ার সময় ডিফিকাল্টিস ফেস করো। তোমরা যেটা করবা, তোমরা এই ছবিটা ভালো করে শিখবা। এই ছবিটা তো খুব সহজ জিনিস, সহজে শিখতে পারবা। এই ছবিতে কি কি অংশ আছে সেগুলো মুখস্থ করবা। এরপরে এই যে এখানে যে ACC আছে, এই কোডনটা মুখস্থ করবা, ACC, এবং এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান, তুমি এইটা মুখস্থ করবা। এবং এরপরে যে হালকা টুকিটাকি কথাবার্তা আছে সেটা পড়বা। এটা জাস্ট একবার পড়েই রাখবা। তুমি ট্রান্সলেশনের ক্লাসটা পর্যন্ত ওয়েট করবা। তুমি যখন ট্রান্সলেশন শিখে যাবা, তোমার কাছে এই কনসেপ্টগুলো অনেক ইজি লাগবে। সো এটা নিয়ে মাথা গরম করা যাবে না, কারণ আমি বারবারই বলছি এটা 3rd ইয়ারেই আমাদের মাথার উপর দিয়ে গেছিল। সো তুমি এখন ছোট আসো, তুমি জাস্ট যেটুকু আপু বলছে তুমি সেটুকু পড়বা। এগুলো আমি দেখিয়ে দিলাম যেন কোনো ধরনের কনফিউশন না হয়, কারণ আমার পেইড কোর্সের স্টুডেন্টরা আমাকে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চিন করে, তো ওদের কোশ্চিনের সমাধানটা আমাকে দিতে হবে, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ এটা ফ্রি ক্লাস, আমি চাইলে ওটা স্কিপ করতে পারতাম। তুমি জানতা কি যে হ্যাঁ আপু যা পড়াইছে আমি তো খুব পারছি, এটা পড়ানোর কারণে হয়তো আমি তোমার চোখে কালার হইছি, কারণ হচ্ছে তোমরা ভাববা যে এটা তো বুঝতে পারছি না। তোমরা তো এটা ভাববা না যে আসলে বইতেও এগুলো লেখা আছে, বাকি টিচাররা হয়তো তোমাদেরকে পড়ায়ও না, তোমরা এটা জাস্ট ফিল করো যে কী সমস্যা হয়েছে, পড়ায় না তো কী হয়েছে, এটা যা পড়াইছে আমি তো সব বুঝছি। বাট বইটা খোলো না, যে এই জন্য আমি সবসময় বলি আমার ক্লাস করার পরে তোমরা হচ্ছে বইটা খুলবা, তাহলে বুঝবা যে আপুর পড়ানোর মেথডটা কেমন। আচ্ছা, সো গ এবং ঘ লেখার কৌশল সৃজনশীলগুলো পড়ো। আজকের কোশ্চিন সৃজনশীল লেখার প্র্যাকটিস থাকবে ডিএনএর ভৌত গঠন বর্ণনা। এই যে ডিএনএর ভৌত গঠন যে বর্ণনা, এই জায়গাটাতে বর্ণনা প্রয়োজনে শর্ট করবা, বাট চিত্রটা অবশ্যই ঠিকঠাকভাবে আঁকবা। কোন চিত্র এটা আমি কিন্তু যখন পড়াইছি সুন্দর করে বলে দিছি, অবশ্যই 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবা। হোমওয়ার্কটা জমা দিতে পারবা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, অর্থাৎ নেক্সট ক্লাস কবে আমরা বলতেছি দেখো, এই দেখো নেক্সট ক্লাস 23শে জুলাই বৃহস্পতিবার। আপু এক সপ্তাহ পর ক্লাস হবে? হ্যাঁ, কারণ সোমবারে আমাদের রেজাল্ট, আমাদের স্টুডেন্টদের সবার রেজাল্ট। সো এটা মনে করবা যে আপুরও রেজাল্ট, কারণ আপুও ভয়ে আছে তোমাদের রেজাল্ট যেহেতু। সো তোমাদের যেহেতু রেজাল্ট রবিবার, মঙ্গলবার, রেজাল্টের আগের এবং পরের দিন মেন্টাল কন্ডিশন সবার ঠিক থাকবে না, যারা ভালো রেজাল্ট করবা তাদেরও মেন্টাল কন্ডিশন ঠিক থাকবে না। সো এই কারণে ক্লাসটা অফ দেওয়া হচ্ছে। নেক্সট ক্লাস বৃহস্পতিবারে হবে, তারপরে শুক্রবারে হবে, হয়ে ওই সপ্তাহে হচ্ছে উইকলি এক্সাম হবে। বাট এই সপ্তাহের উইকলি এক্সাম এই সপ্তাহেই হবে, সেটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, আগামী শনিবার, মানে এই যে এই শনিবার যেটা 18ই জুলাই তারিখ হিসাব করলেই হয়, পরশুদিন 5 এবং 7-এর উপরে আমাদের সেম আগের মতো উইকলি এক্সাম কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সুবিধার কথা আমি সবসময় ভাবি, সেই কারণেই নেক্সট উইকে আমি হচ্ছে রেজাল্টের আগের দিন এবং পরের দিন করছি। এইটা আরেকটা সুযোগ, যারা এই 7টা পর্ব মিস করেছো তারা এই এক সপ্তাহের মধ্যে এটা ইজিলি কভার করতে পারবা। প্লিজ তোমরা পড়াটা কভার করে ফেলো, ঠিক আছে? আর হোমওয়ার্কটা তোমরা এই যে বৃহস্পতিবার রাত 10টায়, আমি বলি সাধারণত 9টার পরে আমি হোমওয়ার্ক সাবমিশন নেই না, কারণ 9টার সময় আমি ক্লাসে দাঁড়ায় যাই, তো তোমরা চেষ্টা করবা সবসময় বৃহস্পতিবার সন্ধ্যার আগেই হোমওয়ার্কগুলো সাবমিট করে দেওয়া, মানে যেদিন ক্লাস থাকবে সেই ক্লাসের সন্ধ্যার আগেই চেষ্টা করবা হোমওয়ার্ক সাবমিট করে দেওয়ার। বাট 9টার পরে কিন্তু আর কোনো হোমওয়ার্ক গ্রুপে অ্যাপ্রুভ করা হয় না যেদিন ক্লাস থাকে সেদিন। হ্যাঁ, এরপরে বৃহস্পতিবার পর্যন্ত সময় থাকবে, ঠিক আছে? সো তোমরা আশা করি রেজাল্টের আগে, এটাই শেষ ক্লাস, আর হয়তো এইভাবে কথা বলা হবে না। তোমাদের সবাইকে রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ইনশাল্লাহ রেজাল্ট পরবর্তী গাইডলাইন এবং সব কিছুর জন্য তন্দ্রাপুর সবসময় তোমাদের পাশে আছে। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ইনশাল্লাহ সবাই সবার পরিশ্রমের উত্তম প্রতিদান পাবা। সবাই দোয়া করো, সামনে শুক্রবারও আছে, আগামীকালকে, সবাই শুক্রবারের দোয়া কবুল হয়, সবাই দোয়া করো। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।